এই চাঁদকে সাক্ষী রেখে আমাদের ভালোবাসার মুহূর্ত কাটিয়েছিলাম। আজ তুমিও আছো, আমিও আছি, এই চাঁদও আছে, কিন্তু আমাদের মাঝে ওই ভালোবাসা নেই। কেন হলো এমন? আমি তো এটা চাইনি, আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম। আদার ফোনের শবনমের ছবি বের করে ওটাকে বুকে জড়িয়ে ধরে। সকালে শবনম অফিসের জন্য রেডি হচ্ছিল, এমন সময় মায়া হাতে কিছু কাগজ নিয়ে ওর রুমে প্রবেশ করলো। শাবনাম, আমার কিছু কথা আছে তোমার সাথে। আম্মু, যা কথা আছে এসে বলো, আমার লেট হয়ে যাচ্ছে। এত সময় নেই শাবনাম, কাজটা অনেক গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করো প্লিজ। ওকে, এখন বলো কি বলবে, বাট ফার্স্ট আমার লেট হয়ে যাচ্ছে। মায়া শবনমের সামনে একটা ফাইল এগিয়ে দিল। এই ফাইলটাতে তোমার সিগনেচার লাগবে আর্জেন্টলি। এইটুকুর জন্য এত ড্রামা করলা? আম্মু, তুমি তো দেখি আমার থেকেও বড় ড্রামাবাজ। দাও, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। শবনম পেপারসগুলো না পড়েই সাইন করে দিল। এই নাও, হয়ে গেছে, 5 মিনিটও লাগেনি। হুম, নিজের খেয়াল রাখো আর সাবধানে যেও। ওকে মাই লাভলি মাম্মা, এখন আমি যাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ। বলে শবনম তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আমি যা করেছি তার জন্য হয়তো তুমি অনেক কষ্ট পাবে, আমাকে ভুল বুঝবে, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তুমি আমার মেয়ে, আর প্রত্যেক মাই চাই তার মেয়ে সুখী থাকুক, সেফ থাকুক। তোমার খুশির জন্য আমি সব করতে পারি। আই হোপ ইউ আর ফর গিভ মি। মায়া একটা ফাইল নিয়ে নিচে নেমে আসলো। সোফায় সূর্য আর আশরাফ বসেছিলেন। মায়াকে দেখে আশরাফ আর সূর্য ওর দিকে এগিয়ে আসে। মায়া ফাইলটা আশরাফের দিকে এগিয়ে দিয়ে বলল। শাবনাম সাইন করে দিয়েছে। আশরাফ তড়িঘড়ি করে ফাইলটা মায়ের হাত থেকে নিয়ে নিল, তারপর খুলে সাইন চেক করতে লাগলো। আশরাফ ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল। আমি জানতাম মায়া, তুমি ছাড়া এই কাজটা কেউ করতে পারতো না। শবনম জানলে এর পরিণাম ভালো হবে না আশরাফ ভাই। ও আজানকে পাগলের মতো ভালোবাসে। আজানের প্রত্যেকটা জিনিসই ও এই কয় বছর সামলিয়ে রেখেছে। আর আদারকে দেখার পর থেকে ওর পাগলামি আরো বেড়ে গেছে। ও ভাবে আধারই আজান। ভাবলেই তো আধার আজান হয়ে যাবে না, তাই না মায়া? আর আমরা যা করছি সব শবনমের ভালোর জন্য করছি। আজান এখন আর আমাদের মাঝে নেই, শবনমকে এটা বিশ্বাস করাতেই হবে। আর শবনমের মন থেকে আজানকে মেটাতে হলে আগে আজানের স্মৃতিগুলো ওর জীবন থেকে সরাতে হবে। সূর্য মায়ের কাঁধে হাত রেখে বলতে শুরু করলো। শাবনমকে নতুন জীবনে আনতে হলে ওর পুরনো স্মৃতিগুলো শেষ করতে হবে। আর আন্টি আজানকেও না ভুললে আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আমি শাবনমকে অনেক ভালোবাসি, প্লিজ আমাদের ভুল বুঝবেন না। আমরা যা করছি এতে আমাদের সবার মঙ্গল। হুম, তোমাদের যা ঠিক লাগে তাই করো। বলেই মায়া ওখান থেকে চলে গেল। লয়ারকে কল করো সূর্য, কাজ আজকেই শেষ করে দিব। ইয়েস ড্যাড। এইদিকে শবনম কেবিনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় রাফির কল আসলো ওর ফোনে। রাফি বলো। ম্যাম, আজকে নাকি খান ভিলা আর খান ইন্ডাস্ট্রিজ নিলামে উঠবে। হোয়াট? কি আবল তাবল বলছো? নো ম্যাম, সিরিয়াসলি। আমি নিজে খান ভিলার সামনে দাঁড়িয়ে আছি। এখানে সব বড় বড় বিজনেস অর্গানাইজেশনের মালিকরা এসেছে খান ইন্ডাস্ট্রিজ কিনতে। এটা কিভাবে সম্ভব? খান ইন্ডাস্ট্রিজ তো আমার নামে লেখা। আজানুর সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল। আমার সিগনেচার ছাড়া এটা নিলামে দেওয়া সম্ভব না। তাহলে ম্যাম, এখানে আশরাফ স্যার, সূর্য স্যার আর মায়া ম্যাডামও আছে। শবনম মায়ার নাম শুনে থমকে যায়। আজ সকালই তো মায়া ওকে একটা পেপারসে সাইন করালো। তাহলে কি আম্মু? রাফি, তুমি ওখানে থাকো, আমি আসছি। শবনম তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। এইদিকে আধার রকিং চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। 2 বছরের ঘটে যাওয়া ঘটনাগুলোর সমীকরণ মিলানোর চেষ্টা করছে ও। কিছু বুঝতে পারছি না, কার দোষ আর কে নির্দোষ। আশরাফ মামা আর সূর্যের বিষয়ে আমি শিওর, কারণ ওরা টাকার জন্য সব করতে পারে। কিন্তু শবনমের বাবা আসিফ আঙ্কেল, আমি ওনাকে যতটুকু চিনি উনি ভালো মানুষ, কখনো কারো ক্ষতি করার চেষ্টা করেননি। আর ওনাদেরও তো টাকার অভাব নেই, তাহলে উনি কেন এমন করবেন? আর শবনম, ওর চোখে আমি সবসময় নিজের জন্য ভালোবাসা দেখেছি, এখনো দেখি। এসবে কি মিথ্যে? সবে কি সাজানো নাটক?
কি সত্যি কি মিথ্যা কিছুই বুঝতে পারছি না। প্লিজ আল্লাহ, আমাকে রাস্তা দেখাও। স্যার। আনাসের আওয়াজে চোখ মেলে তাকাই আধার। বলো। স্যার, আজকে মিস শবনম চৌধুরী একটা অকশন রেখেছেন। অ্যাকশন? কিসের অ্যাকশন? খান ইন্ডাস্ট্রিজ আর ব্যাঙ্গালোর অকশন। কি? হ্যাঁ স্যার, নিলামি শুরু হয়ে গেছে অলরেডি। তুমি এটা করতে পারো না শবনম। ইউ ক্যান নট ডু দিস। আধার দৌড়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য খানবিলা। অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে আধার। চোখ লাল হয়ে গেছে। কয়েক ফোঁটা পানিও গড়িয়ে পড়েছে ওর চোখ থেকে। প্লিজ ডোন্ট ডু দিস শবনম। আমার বাবা মায়ের শেষ চিহ্ন ওই বাড়িটা, আমার বাবার স্বপ্ন দিয়ে গড়া খান ইন্ডাস্ট্রিজ। প্লিজ এটার কোনো ক্ষতি হতে দিও না। অন্ধের মতো বিশ্বাস করতাম তোমাকে, তাই আমার সবকিছু তোমার নামে করে দিয়েছি। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে নিজের বাবার কষ্ট আর স্বপ্নে গড়ে তোলা পাওয়ার অফ অ্যাটর্নি তোমার করে দিয়েছি, আর তুমি একে নিলামে নামিয়ে দিলে। নিজের প্রতি আমার এই ঘৃণাকে আর বাড়িও না। আমার ঘৃণা সহ্য করতে পারবে না তুমি। আমার মা বাবার শেষ চিহ্ন ওই বাড়ি, অনেক স্মৃতি জড়িয়ে আছে এতে। ইন্ডাস্ট্রিজ যদি তুমি অন্যের হাতে তুলে দাও আমি মেনে নিব, কিন্তু আমার বাড়ির কিছু হলে আই উইল ডিস্ট্রয় ইউ। আধার কোনো রকমের গাড়ি থামিয়ে খান বিলাতে প্রবেশ করলো। ওর শরীর কাঁপছে, চোখে মুখে ভয়ের চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কোনো রকমে আধার ভিতরে প্রবেশ করলো। খানবিলা অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আর সোল্ড। একটা লোক কথাটি বলে স্টেজ থেকে নেমে যায়। আধার পা যেন জমে গেছে। ও বিশ্বাস করতে পারছে না যে ওর জীবনের সবচেয়ে দামি জিনিস ওর থেকে হারিয়ে গেছে। আধার আশেপাশে তাকিয়ে বাড়িটাকে এক পলক দেখল। ওর পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওর চোখে ভাসছে। ওর মায়ের হাসির আওয়াজ, কোনো ভুল করলে ওর বাবার ছোট ছোট বকা সব ওর কানে বাজছে। সব শেষ। আই লস্ট এভরিথিং ইন মাই লাইফ। এভরিথিং ইজ ওভার। তুমি আমাকে বরবাদ করে দিলে শবনম। কথাগুলো বলে আধার ওখান থেকে বেরিয়ে যায়। আশরাফ আর সূর্য শবনমদের পাশের ড্রয়িং রুমে সোফায় বসে আছে। মাথা দিয়ে ঘাম ছুটছে সূর্যের। বলেছিলাম ড্যাড, এখনো সঠিক সময় আসেনি বাড়ি বিক্রি করার, কিন্তু তুমি আমার একটা কথাও শুনোনি। এখন দেখো, আমও গেল, আটিও গেল। না বাড়ি আমাদের হাতে আছে, আর না বিজনেস। টাকাও পেলাম না, আর স্বপ্নও আমাকে ভুল বুঝলো। স্টপ ইট সূর্য, কতবার বলেছি জায়গা দেখে কথা বলবে। দেয়ালেরও কান আছে। ডু ইউ গেট দ্যাট? আর এত শবনম শবনম কেন করছো? শুধু আমাদের হাতের একটা মোহরা, প্রয়োজনে শেষ হলে ওকেও শেষ করতে দ্বিধাবোধ করব না আমি। আশরাফের কথা শুনে সূর্য রেগে আশরাফের কলার ধরে ফেলে। ডোন্ট ইউ ডেয়ার মিস্টার আশরাফ হাসান। স্বপ্নের কোনো ক্ষতি করার কথা চিন্তা করলেই আমি আপনাকে খুন করে ফেলবো। ভালোবাসি ওকে আমি। ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকে চাই। ওকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি। আজানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি শুধুমাত্র স্বপ্নকে পাওয়ার জন্য। ওর বাবাকেও আমি মেরেছি, কারণ উনি সব জেনে গিয়েছিলেন, আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই ওনাকেও মুক্তি দিয়ে দিয়েছি। আপনি আমার বাবা, তাই এখনো বেঁচে আছেন। আপনার জায়গায় অন্য কেউ তাকে এতক্ষণে দফন করে দিত। এই সূর্য, স্বপ্ন শুধু সূর্যের, আর সূর্য শুধু স্বপ্নমের। আশরাফের কথা শুনে সূর্য রেগে আশরাফের কলার ধরে ফেলে। সূর্যের চোখে শবনমের জন্য পাগলামি স্পষ্ট দেখতে পাচ্ছে আশরাফ। সূর্য রেগে গেলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা তার জানা আছে। তাই নিজের কলার থেকে সূর্যের হাত সরিয়ে আশরাফ বলতে শুরু করলো। সূর্য বাবা, এখন এসব কথা বলার সময় না। শবনম এখন চলে আসবে, বাড়ি গিয়ে শান্তিতে কথা বলবো, ওকে? আর ডোন্ট ওয়ারি, শবনম শুধু তোমার, কেউ তোমাদের মাঝে আসবে না। ওদের খেয়াল নেই যে কেউ দূর থেকে ওদের কথা শুনছে আর তা ক্যামেরায় বন্দি করছে। শবনম বাড়িতে ঢুকতেই সূর্য আশরাফ থেকে সরে যায়। শবনম আশরাফ আর সূর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। তখনই সূর্য শবনমের হাত ধরে ফেলে। শবনম, আমার কথা শোনো। শবনম সূর্যের হাত জারি মেরে সরিয়ে দেয়। তোমার সাথে আমি পরে ডিল করব।
শবনম উপরে মায়ের রুমে চলে যায়। শবনম শবনম আজান আর আসিফের একসাথে তোলা একটি ছবিতে হাত বুলাচ্ছিল। শবনম রুমে ঢুকতেই বসা থেকে দাঁড়িয়ে যায় মায়া। শবনম রুমে এসে মায়ের মুখোমুখি দাঁড়ায়। হাউ কুড ইউ ডু দিস আম্মু? তুমি এটা কিভাবে করতে পারলে? ওই বাড়ি আর বিজনেস সব আজানের আমানত আমার কাছে। আজানের জান বাস করে ওই বাড়িতে। ওর বাবা মায়ের শেষ স্মৃতি এটা। আর তুমি কিনা জেনে বুঝে এটা করলে? মায়া শবনমের দিকে পিট করে বলতে শুরু করলো। আমার যা ঠিক লেগেছে আমি তাই করেছি। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাচ্ছি না। তোমাকে শুনতে হবে আম্মু, আর সব প্রশ্নের উত্তরও দিতে হবে। কেন করলে এমন? তোমার জন্য করেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সব মা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক, তার একটা সংসার হোক, পরিবার হোক। কিন্তু আমার মেয়ে এমন একজনের অপেক্ষায় বসে আছে যে কখনো ফিরে আসবে না। আমি শুধু চেয়েছি তুমি আজানকে ভুলে যাও, নিজের জীবন নতুন করে সাজাও সূর্যের সাথে। কথা দিয়েছিলে তুমি সূর্যকে বিয়ে করবে, কিন্তু তুমি এই আধার রেজওয়ানকে আজান প্রমাণ করতে লেগে গিয়েছো। তোমার মনে এই প্রশ্ন জাগে না যে যদি ও আজান হতো তাহলে কেন নিজেকে আধার বলবে, কেন আমাদের থেকে দূরে থাকবে? মায়ের কথাই শবনম কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। মায়া তো ঠিকই বলেছে। নেই কোনো জবাব তোমার কাছে, আমি জানতাম। মায়া শবনমের দুই কাঁধে হাত রেখে বলতে শুরু করলো। আমি তোমার মা হই শাবনাম, আই অ্যাম ইয়োর মাদার। আমি কখনো তোমার খারাপ চাইবো না। আমি আর কতদিন বাঁচি ঠিক নেই, মৃত্যুর আগে তোমাকে সুখী দেখতে চাই আমি। আমার কথাগুলো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। শবনম মায়াকে কোনো জবাব না দিয়ে চুপচাপ ওর রুম থেকে বেরিয়ে যায়। শবনম নিজের রুমে এসে দরজা লাগিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে ওর। কেন হচ্ছে এসব? আমি তো এমন কিছু চাইনি। সব কিছু ওলট পালট হয়ে গেছে। আমি কি ভুল করেছিলাম যার শাস্তি আমি পাচ্ছি? প্লিজ আল্লাহ, সব কিছু আগের মতো ঠিক করে দাও। এইদিকে অন্ধকার রুমে বসে আছে আধার। আশেপাশে সব আসবাবপত্র ফুলরে পড়ে আছে। বাম হাত দিয়ে মুঠো করে একটা কাঁচের গ্লাসের টুকরো চেপে ধরে আছে ও। হাতের রক্ত দিয়ে ফুলার ভেসে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নেই আধারের। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, আর চোখে শুধু ঘৃণা প্রকাশ পাচ্ছে ওর। যতবারই তোমাকে কাছে টানতে চাই তুমি এমন কিছু করো যে তোমার প্রতি আমার ঘৃণা আরো বেড়ে যায়। প্রত্যেকবার আমার ব্রেন আমার মনের কাছে হেরে যায়, কিন্তু এবার আমি নিজেকে শক্ত করে ফেলেছি। নিজের হাতে আমার বরবাদির খেলা প্ল্যান করেছিলে না তুমি, এবার খেলা আমি দেখাবো তোমাদের বরবাদির। নিজের হাতে তোমাকে শাস্তি দিবে এই আজান খান। ওয়েট ফর টুমোরো, দি গেম হ্যাজ বিন স্টার্টেড। শবনম অনেকক্ষণ ধরে বসে কান্না করছে, কিন্তু কিছুতেই সমীকরণটি মিলাতে পারছে না ও। কালকে যা হবে সরাসরি হবে। তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আধার। তুমি কে, কেন এসেছো? আমাদের জীবনের সব কিছুর উত্তর আমার চাই। এখন শুধু ভোর হওয়ার অপেক্ষা। সকালে শবনম রেডি হয়ে নিচে নেমে দেখে সূর্য সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। শবনমকে দেখে সূর্যর সামনে গিয়ে দাঁড়ায়। সূর্য সামনে আসতেই শবনম মুখ ঘুরিয়ে চলে যেতে নাই। তখনই সূর্য শবনমের হাত ধরে ফেলে। শবনম, আমার কথাটা তো শোনো। আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ তো দাও। শবনম সূর্য থেকে নিজেকে হাত ছাড়িয়ে বলল। আমি তোমার কোনো কথা শুনতে চাই না সূর্য। কাল তুমি যা করেছো তারপরে আমাদের বন্ধুত্বটাও শেষ হয়ে গেছে। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, সত্যি বলছি শবনম। আন্টি নিজেই বাড়িটা বিক্রি করতে চাইছিলেন, আর ড্যাডও ওনার সাপোর্টে ছিলেন। তুমি এমনিতেই কত টেনশনে আছো, তাই আমি তোমাকে এটা জানিয়ে আর টেনশন দিতে চাইনি। ভেবেছিলাম আমি সব সামলে নেব, কিন্তু পারিনি। তুমিই বলো, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, এটা সত্য যে আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসিনি, আর আসবো না। সারা জীবন অপেক্ষা করব তোমার জন্য। আই এম সরি সূর্য, আমি তোমাকে ভুল বুঝেছি। কিন্তু কি করব বলো, কিছু বুঝতে পারছিলাম না। ক্ষমা করে দিও আমায়। ইটস ওকে শবনম। আমি কি কখনো তোমার সাথে রাগ করে থাকতে পারি?
তোমার দুর্বলতা আমি জানি, জান। আর তোমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তোমার ইমোশন। তুমি অনেক সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো। সরি জান, তোমার ইমোশনের ফায়দা তোলার জন্য। তুমি কোথায় যাচ্ছ আমি ড্রপ করে দিই? না, দরকার নেই। আমি অফিসে যাচ্ছি, ওখান থেকে একটা দরকারি কাজে যাব। আমি আসি, বাই। শবনম চলে যেতেই সূর্যের ফোনে কল আসে। হ্যালো। বস, আধার রেজওয়ান এর সব ইনফরমেশন বের করে ফেলেছি। গুড জব, আমি আসছি। সূর্য ফোন পকেটে ঢুকিয়ে বেরিয়ে যায়। এইদিকে শবনম ড্রাইভ করছে, এমন সময় রাফির কল আসলো। বলো রাফি। ম্যাম, মিস্টার আধরা রেজওয়ান আর্জেন্টলি আপনাকে ওনার সাথে দেখা করতে বলেছে। ওনার সাথে আমারও কথা আছে। কোথায় দেখা করতে বলেছেন উনি? ওনার বাড়িতে ম্যাম। শবনম ফোন কেটে দিল। আজকে আমার সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে মিস্টার আধার রেজওয়ান। শবনম গাড়ি আধারের বাড়ি থেকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই শবনম আধারের বাড়িতে পৌঁছে যায়। শবনম গাড়ি থেকে নেমে বাড়ির ডোরবেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলছে না। অনেকবার বাজানোর পরও কেউ ডোর খুলছে না। শবনম রেগে দরজায় বাড়ি দিতেই দরজা খুলে যায়। দরজা খোলা আর আমি গাধার মতো বেল বাজাচ্ছি। শবনম ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায়। ওরা রাজানের ছবি দিয়ে পুরো ড্রয়িং রুম সাজানো। উপর থেকে গিটারের সুর ভেসে আসছে, যেটা আজান সবসময় ওর জন্য বাজাতো। শবনম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। একটা রুম থেকে আওয়াজটা আসছে। শবনম দরজা খুলে ভিতরে ঢুকে যায়। বরাবর দেওয়ালে লেখা। শবনমের মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আজান এভাবেই ওকে প্রপোজ করেছিল। ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এটা খুশি পানি নাকি কষ্টের, ওর নিজেরও জানা নেই। বারান্দা থেকে কারোর গানের আওয়াজ ভেসে আসছে। শবনম ধীর পায়ে ওইদিকে এগিয়ে যায়। নিজের পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে গিটার নিচে রেখে দিল আধার। পিছনে ফিরে শবনমের সামনে এসে ওর মুখোমুখি দাঁড়ালো আধার। শবনম আধারকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আধার সাথে সাথে ওকে নিচে থেকে সারিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। শবনম টাল সামলাতে না পেরে পিছনের দেওয়ালের সাথে বাড়ি খায়। মাথার পিছনে আঘাত পায় শবনম, কিন্তু এতে ওর কোনো খেয়ালই নেই। ও অবাক চোখে আধারের দিকে তাকিয়ে আছে। আধারের এই রূপ ওর অজানা। আধারের চোখ শুধু ওর জন্য ঘৃণা দেখতে পাচ্ছে শবনম। শবনম নিজেকে সামলে নিয়ে আধারের কাছে যেতে নেয়। তখনই আধার হাত দিয়ে ওকে থামিয়ে দেয়। ডোন্ট ইউ ডেয়ার টু কাম ক্লোজ টু মি। তোমার আসল রূপ আমি জেনে গেছি। এখন আর কষ্ট করে তোমাকে ভালোবাসার এই মিথ্যে নাটক করতে হবে না শবনম চৌধুরী। নাটক? মাইন্ড ব্লোয়িং শবনম। তোমাকে তো বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া দরকার। অনেক কষ্ট হচ্ছে তাই না আমাকে জীবিত অবস্থায় দেখে? তোমার এত কষ্ট করে করা নাটক, আমাকে মারার প্ল্যান সব বরবাদ হয়ে গেল তাই না? আধারের প্রত্যেকটা কথাই শবনম অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে। কি আবল তাবল বলছে আধার? আমি ওকে মারার প্ল্যান করেছি? আমার ভালোবাসা ওর কাছে নাটক মনে হয়? আমি তোমাকে অনেক ভালোবাসি আধার, আর আমি কিনা তোমাকে মারবো? এইটা তুমি ভাবতে পারলা? এটাই তোমার ভালোবাসা? শবনমের কথায় আধার রেগে ওকে দেওয়ালে চেপে বলতে শুরু করে। ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। তোমার বাবা আমার বাবা মাকে খুন করেছিল, আমাকে অনাথ করে দিয়েছিল, আর তুমি আমাকে মারার জন্য এত কিছু করলে। কিন্তু আফসোস, আমি বেঁচে গেছি আর তোমার কাছ থেকে নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমার বাবা এমন কিছু করেনি, আর না তোমাকে মারার চেষ্টা করেছি। কেউ তোমাকে ভুল বুঝিয়েছে আজান। প্লিজ তুমি আমাকে এক্সপ্লেইন করার একটা সুযোগ তো দাও। জাস্ট শাট আপ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে থেকে তোমার বরবাদির দিন শুরু শবনম চৌধুরী। অনেক ভালোবাসো নিজের বাবাকে তাই না? তো এখন নিজের বাবার ড্রিম প্রজেক্টকে বাঁচিয়ে দেখাও। গরিব শিশুদের জন্য স্কুল খোলার স্বপ্ন ছিল তোমার বাবার তাই না? আর এই প্রজেক্ট তুমি তোমার সব টাকা ইনভেস্ট করে দিয়েছ। কিন্তু আফসোস, এই ড্রিম প্রজেক্ট আর পুরো হবে না। মানে কি বলতে চাও তুমি? মানে এটা যে আমি তোমার প্রজেক্ট কিনে ফেলেছি, এখন আর এই স্কুল তৈরি হবে না। ইউ ক্যান ডু দিস আধার। আমার আব্বুর স্বপ্ন এটা। তুমি তো আমাকে ঘৃণা করো,
তাহলে এর শাস্তি ওই বাচ্চাগুলোদের কেন দিচ্ছ? যা শাস্তি দেওয়ার আমাকে দাও, যা কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু প্লিজ এমন কিছু করো না। আধার শবনমের হাত জোরে ধরে বলতে শুরু করে। এটা তো জাস্ট শুরু, আরো অনেক কিছু বাকি আছে তোমার জন্য। বলে শবনমের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দরজা লাগিয়ে দেয় আধার। শবনম বাইরে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আধার প্লিজ একবার আমার কথা শুনো। আমি কিচ্ছু করিনি, আমার আব্বু কিচ্ছু করেনি, সব তোমার ভুল। প্লিজ একটা বার আমাকে সুযোগ দাও আমার সত্যতা প্রমাণ করার। অনেক বলার পরও আধার দরজা খুলল না। তুমি অনেক বড় ভুল করে ফেললে আধার, অনেক বড়। যখন নিজের ভুল বুঝতে পারবে তখন তোমার কাছে আমি থাকবো না। যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে পারে না তার ভালোবাসার কোনো অধিকার নেই। হেট ইউ আধার, আই জাস্ট হেট ইউ। শবনম দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেল। শবনম যেতেই আধার রুমে চলে আসলো। আধার পুরো বাড়ি তছনছ করে দিচ্ছে, বাড়ির সব জিনিসপত্র ভেঙে চুরমার করে দিচ্ছে ও। হঠাৎ ওর নজর ওই দেওয়ালে যায় যেখানে শবনম আঘাত পেয়েছিল। দেওয়ালে রক্ত লেগে আছে। আধার দেওয়ালটার সামনে গিয়ে রক্তটুকু ছুঁয়ে দেখলো। আমি তোমাকে আঘাত করেছি, নিজের ভালোবাসাকে আঘাত করেছি। হাউ কুড আই ডু দ্যাট? বলে দেওয়ালে নিজের হাত দিয়ে ইচ্ছে মতো ঘুষি মারছে। হাউ কুড আই ডু দ্যাট ড্যাম ইট? ওকে কিভাবে আমি আঘাত করলাম? আধার ওখানেই হাঁটু ভাঁজ করে বসে পড়ল। চিৎকার করে কাঁদছে আধার। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওর হাত থেকে। হঠাৎ ফোনে এমএমএস টোন বেজে ওঠে। আধার রক্তাক্ত হাতে ফোনটা তুলে এমএমএস চেক করে। এমএমএসটা দেখার পর আধারের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছে। আশেপাশ সূর্যের এমএমএস, যেখানে ওরা সবকিছু কবুল করেছে। এমএমএসটা দেখার পর আধারের হাত থেকে ফোনটা পড়ে যায়। শবনমের বলা প্রতিটা কথা ওর কানে বাজতে শুরু করে। মাথা ঘুরছে আধারের। এতদিন আমি মিথ্যাকে আঁকড়ে ধরেছিলাম, সত্য আমার সামনে ছিল, কিন্তু আমি নিজের ঘৃণায় এতটা অন্ধ ছিলাম যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে পারিনি। আমি স্বপ্নমের প্রতি কতটা অন্যায় করেছি। ও কখনো আমাকে ক্ষমা করবে না। শি আইল হেট মি। ওর সামনে কিভাবে যাব আমি? নজর মিলাবো কিভাবে ওর সাথে? আধার উঠে নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি দিতে থাকে। আনাস দৌড়ে এসে আধারকে ধরে। আধারকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এইদিকে শবনম ড্রাইভ করছে আর কান্না করছে। কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। আই হেট ইউ আজান, আই জাস্ট হেট ইউ। হঠাৎ শবনমের চোখ ঝাপসা হয়ে আসে। মাথায় প্রচন্ড পেন শুরু হয়ে যায়। শবনম দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে ওর। এত বেশি পেন করছে যে শবনম চিৎকার করতেও পারছে না। চোখের সামনে আলোপাড়ের সামনে তাকায় ও। একটা ট্রাক ওর গাড়ির সামনের দিকেই আসছে। এইটাই হয়তো তোমার হেট স্টোরির শেষ পরিণতি আধার রিজওয়ান। আমার সাথে হয়তো তোমার এই ঘৃণায় শেষ হয়ে যাবে আজ। ভালোবেসেছিলাম তোমায়, কিন্তু তার বদলে সামান্য বিশ্বাসটুকুও পেলাম না। একবার তুমি চলে গিয়েছিলে, এবার আমি চলে যাব। তুমি তো ফিরে এসেছ, হয়তো আমি আর ফিরে আসবো না। হঠাৎ শবনমের গাড়ি ট্রাকের সাথে বাড়ি খায় আর বিকট একটা আওয়াজ হয়। আনাস অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই আধারকে কন্ট্রোল করতে পারছে না। স্যার, আপনার কিছু হলে ম্যাডামের কি হবে আপনি জানেন? উনি এখন শত্রুদের ঘেরায় আছেন। আর কে কখন ওনার কি ক্ষতি করে বসে তার থেকে উনি অজানা। প্লিজ কন্ট্রোল ইয়োর সেলফ। নিজের জন্য না হলেও ম্যামের জন্য ভাবেন। আনাসের কথায় আধার কিছুটা শান্ত হয়। ইউ আর রাইট আন্স। আমাকে শবনমকে সব জানাতে হবে। ওর চারিদিকে বিপদ। হাই, আই হ্যাভ টু সেভ হার, আই হ্যাভ টু। বলেই আধার দৌড়ে বেরিয়ে যায়। আনাসের পিছু পিছু আসছে ওকে আটকানোর জন্য। স্যার, যা করার সকালে করবেন। এখন আপনাকে ডাক্তার দেখাতে হবে। প্লিজ স্যার, ওয়েট। আধারের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু আধার কিছুতেই থামছে না। হঠাৎ সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে আধার ব্যালেন্স হারিয়ে গড়িয়ে পড়ে যায়। আধার চোখ ঝাপসা হয়ে আসছে। আস্তে আস্তে আধার চোখ বন্ধ করে ফেলে।
আধার সামনে দাঁড়িয়ে আছে স্বপ্নম। সাদা রঙের জামা, খোলা চুলগুলো এলোমেলো ভাবে বাতাসে উঠছে। ছোট মন ভুলানো সেই মায়াবী হাসি। আধার শবনমের দিকে এক কদম এগোলো। শবনম এক কদম পিছিয়ে যাচ্ছে। আধার নিজের হাত শবনমের দিকে বাড়াতেই শবনম হাওয়ায় মিশে যায়। বিছানা থেকে লাফ দিয়ে উঠে আধার। ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ও। পাশে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 5টা বাজে। স্বপ্ন ছিল, কিন্তু অনেক ভয়ঙ্কর স্বপ্ন। হঠাৎ আধারের শবনমের কথা মনে পড়ে যায়। আমাকে স্বপ্নমের কাছে যেতে হবে, সব ভুল ভাঙতে হবে, ক্ষমা চাইতে হবে ওর কাছ থেকে। তো নিশ্চয়ই রেগে আছে, কান্না করছে আমার জন্য। আমি আসছি তোমাদের কাছে স্বপ্নম, সবকিছু ঠিক করে দিব আমি। আই এম কামিং। আধার বিছানা থেকে উঠতে নিলে মাথা ভারী অনুভব করে। ঘুরছে মাথাটা। আধার খেয়াল করলো ওর হাতে আর মাথায় ব্যান্ডেজ করা। আধার কোনো রকমে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে আধার গায়ে একটা সাদা টি শার্ট জড়িয়ে নিচে নেমে আসে। আনাস আধারের মেডিসিনই উপরে আসছিল। আধারকে নিচে নামতে দেখে ও অনেকটা ঘাবড়ে যায়। ও নো, স্যার জেগে গেছেন। এখন নিশ্চয়ই উনি শবনম ম্যাডামের কাছে যেতে চাইবেন। স্যারের শরীর এমনিই ভালো না, ডক্টর বলেছে ওনাকে রেস্ট নিতে। এখন যদি স্যার এই খবর জেনে যান তাহলে উনি আরও অসুস্থ হয়ে পড়বেন। দিস ক্যান বি ভেরি রিস্কি ফর হিম। এখন কিছুতে স্যারকে এসব জানানো যাবে না। মনে মনে আধার যেতে নিলে আনাস ওকে বাধা দিয়ে দাঁড়ায়। আবার ভ্রু কুচকে আনাসের দিকে তাকালো। হোয়াট? স্যার ডক্টর বলেছে আপনাকে রেস্ট করতে। আপনি প্লিজ আজকে কোথাও বেরিয়েন না। ডোন্ট টাচ মি আনাস। আমার কি করতে হবে আর কি না সেটা আমি ভালো বুঝি। সর সামনে থেকে। আনাসকে সরিয়ে আধার হাঁটা ধরলো। আনাস আবারও আধার সামনে দাঁড়ালো। স্যার প্লিজ আমার কথা শুনেন। আনাসের ব্যবহারে আধারের কেমন জানি খটকা লাগছে। তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ আনাস? কই কিছু না স্যার। আধার আনাসের সামনে এসে ওকে বলল। আই এম শিওর তুমি কিছু লুকাচ্ছ। জাস্ট স্পিক আপ, ড্যাম ইট। আধারের ধমকে আনাস অনেকটা কেঁপে ওঠে। ম্যাডাম হসপিটালে অ্যাডমিট। আনাসের কথাই আধা 2 কদম পিছিয়ে যায়। স্বপ্নম হসপিটালে? কেন, কি হয়েছে ওর? খুব ঠিক আছে তো? তুমি কিছু বলছো না কেন আনাস? কালকে এখান থেকে বের হওয়ার পর ওনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ স্যার, গাড়ির সামনে ট্রাক চলে আসে। ট্রাক ড্রাইভার নিজের ট্রাক কন্ট্রোল করে সাইডে করে নেন, কিন্তু ম্যাডাম নিজের গাড়ি কন্ট্রোল করতে পারেনি। তাই একটা বড় গাছের সাথে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওই ট্রাক ড্রাইভারই ওনাকে হসপিটালে ভর্তি করে দেন। এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিচ্ছুই বলনি? সব আমার দোষ, আমার কারণে হয়েছে সব। শবনমের এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। কাঁদতে কাঁদতে ফুলরে বসে পড়ল আধার। আনাস আধারের পাশে বসে ওকে শান্ত করার চেষ্টা করছে। স্যার আপনি কালকে ফেইন্ট হয়ে গেছিলেন, তাই জানাতে পারিনি। আর ডাক্তারও বলেছিল আপনাকে রেস্ট নিতে, তাই আর বলতে পারিনি। কিন্তু স্যার এখন আপনাকে নিজেকে স্ট্রং করতে হবে। প্লিজ কন্ট্রোল ইউর সেলফ স্যার। আমাকে ওর কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। চলো আনাস, উই হ্যাভ টু গো দেয়ার রাইট নাও। শবনমের আমাকে প্রয়োজন, শি নিডস মি। উঠে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছে আনাসকে নিয়ে বেরিয়ে পড়ল আধার। আইসিইউর বাইরে বসে আছে মায়া আর সূর্য। এক নাগারে কান্না করতেই আসছে মায়া। সূর্য দাঁড়িয়ে আইসিইউর দিকে তাকিয়ে আছে। আল্লাহ, প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দাও। অনেক কষ্ট করেছে ও, আর কষ্ট দিও না ওকে। আমার মেয়ে ছাড়া আর কেউ নেই আমার। আল্লাহ, সবই তো কেড়ে নিলে, ওকে আমার কোলে ফিরিয়ে দাও। কিছু হবে না তোমার শবনম। এই যে কাজ করেছে তাকে শেষ করে দিব আমি। সে নিজেই নিজের মৃত্যুকে টেনে এনেছে। আই উইল ডিস্ট্রয় হিম। আইসিইউর লাইট অফ হতেই সোজা হয়ে দাঁড়ালো সূর্য। রুম থেকে ডক্টর আফজল বের হয়ে আসলেন। চোখে মুখে চিন্তার ছাপ আর ভয় উভয় কাজ করছে তার। আফজল বের হতেই সূর্য আর মায়া ওনার সামনে গিয়ে দাঁড়ালো। আমার মেয়ে ঠিক আছে তো আফজাল? ওর কোনো বিপদ হয়নি তো? আমি ওর সাথে এখনই দেখা করব। আফজল চোখ নিচে নামিয়ে চুপ করে আছে। আফজলকে চুপ থাকতে দেখে সূর্য নাকি জিজ্ঞেস করলো। কি হয়েছে আঙ্কেল, আপনি চুপ করে আছেন কেন? শবনম ঠিক আছে তো? আসলে অ্যাক্সিডেন্টটা এত সিরিয়াস ছিল না, কিন্তু
কিন্তু কি? সমস্যাটা হচ্ছে ওর রোগ নিয়ে। রোগ? এত এত একদম সুস্থ ছিল। আপনি কোন রোগের কথা বলছেন? আর কোন রোগ হলে তো আমরা জানতাম। হ্যাঁ, আর আপনি তো জানেন শাবনাম আমার কাছ থেকে কখনো কিচ্ছু লুকায় না। এমন কিছু হলেও আমাকে বলতো। ও তো সবসময় হাসি খুশি আর নর্মাল বিহেভ করতো। তাহলে হাসি মুখের পিছনে লুকানো কষ্ট সবার চোখে পড়ে না মায়া। শবনবের ব্রেনে একটা কট ছিল, ডিপ্রেশনের কারণে এটা তৈরি হয়েছে। কয়েক মাস আগেই এটা ধরা পড়েছে। আমরা এর চিকিৎসাও করেছিলাম লুকিয়ে। শবনম তোমাদের টেনশন দিতে চায়নি, তাই আমাকে নিষেধ করেছিল তোমাকে জানাতে। এই কটের কারণে মাথায় প্রচন্ড পেন শুরু হয়, যা সহ্য করার মতো না। অনেক সময় নাকি নাক মুখ দিয়ে রক্তও বের হয়। এর জন্য আমি ওকে মেডিসিনও দিয়েছিলাম। সব ঠিকঠাক যাচ্ছিল। কয়েকদিন পর এর অপারেশন ছিল। অপারেশন করালে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, কিন্তু তার আগেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, অ্যাক্সিডেন্টে শবনম বেশি ব্যথা পায়নি। ওর কপালে বা আশেপাশে কোনো কাটা আঘাত ছিল না। তাহলে ওর মাথার পিছনে আঘাত আসলো কোথা থেকে? এটা অ্যাক্সিডেন্টের মনে হয় না। হয়তো আগেও কোথায় বাড়ি বা আঘাত পেয়েছে, যার কারণে কটটা তীব্র হয়ে গেছে। ওসব আমি বুঝি না। আমার মেয়ে এখন কেমন আছে এটা বলেন। ওকে আন্ডার অবজারভেশনে রেখেছি। 24 ঘন্টার আগে ওর সেন্স না ফেললে কোমায় চলে যাবে। আফজালের কথা শুনে মায়া ধপ করে ফ্লোরে বসে পড়ল আর কাঁদতে শুরু করলো। সূর্য মায়ের পাশে বসে ওকে শান্ত করার চেষ্টা করছে। একটু দূর থেকে আধার আফজালের কথাগুলো শুনছিল। ওর পা জমে যাচ্ছে, শরীর কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারছে না আধার। আধার পরিচিতি নিলেই আনাস ওকে সামলে নেয়। স্যার আপনি ঠিক আছেন? ডক্টরকে ডাকবো? আধারের চোখ সামনে শুধু একটা জিনিসই ঘুরছে। ও শবনমকে ধাক্কা দিয়েছিল, যার কারণে শবনম মাথার পিছনে আঘাত পায়। আধার বিড়বিড় করে বলতে শুরু করে, আজ আমার ভুলের কারণে তোমার এই অবস্থা শবনম। কিভাবে পারলাম আমি তোমাকে হার্ট করতে? খাও, কিচ্ছু হতে দিব না তোমাকে, কোথাও যেতে দিব না আমাকে ছেড়ে, কোথাও না। আধার নিজের চোখ মুছে নিজেকে স্ট্রং করে সামনে এগিয়ে গেল। সূর্য তাকিয়ে দেখে আধার ওদের দিকে আসছে। আধারকে দেখে সূর্যের রাগ সপ্তম আসমানে উঠে যায়। সব ওর জন্য হয়েছে। শবনমের এই অবস্থার জন্য একমাত্র ওই দায়ী। সূর্য তেড়ে গিয়ে আধারের কলার ধরে ফেলে আর রেগে বলতে শুরু করে, তুই সব করেছিস তাই না? শবনমের এই অবস্থার জন্য একমাত্র তুই দায়ী। ওকে মারার প্ল্যান করেছিলি তাই না? নিজে প্রতিশোধ নেওয়ার জন্য। বল এটা সত্য কিনা? সূর্যের এমন ব্যাপারে আধার অনেকটা রেগে যায়। আধার রেগে সূর্যের হাত নিজের কলার থেকে সরিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সূর্য টাল সামলাতে না পেরে ফুলারে পড়ে যায়। সব দোষ আমার না তোর। তুই আর তোর বাপ মিলে এই সব করেছিস। প্রথমে আমাকে মারার চেষ্টা করেছিস, আর এখন আমার শবনমকে। একমাত্র তোর জন্য আমি আমার শবনমকে দিনের পর দিন কষ্ট দিয়েছি, ওকে ভুল বুঝে এসেছি। সব ফসাদের জোর তুই আর তোর বাবা। আজকে আমি তোদের শেষই করে দিব। আধার সূর্যকে মারার জন্য এগিয়ে আসতেই কেউ ওর গালে জোরে চড় বসিয়ে দেয়। আধার গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। ওর হাতটা কাঁপছে, যে হাত দিয়ে ও আধারকে থাপ্পড় মেরেছিল। আধার ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, মামুনি, তুমি আমায় মারলে? খবরদার, এই মুখ দিয়ে আমাকে মামুনি ডাকবে না। নিজের সন্তানের মতো আদর আর ভালোবাসা দিয়ে বড় করেছিলেন তোমাকে। কখনো শবনম আর তোমার মধ্যে পার্থক্য করিনি। আর তুমি তুমি কি করলে? আমার মেয়েকে মারার চেষ্টা করলে। প্রতিশোধ নেয়ার জন্য করেছো তাই না? বিনা অপরাধে ওকে এত বড় শাস্তি দিলে। মায়ের কথায় আধার ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো মামুনি, আমি শবনমকে হার্ট করিনি। হ্যাঁ, ওকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসার কাছে প্রত্যেকবার হেরে গেছে আমার ঘৃণা। আমি কখনো ওকে মারার কথা চিন্তাও করতে পারি না। ওকে ছাড়া বাঁচার কথা ভাবলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। তাহলে কিভাবে ওকে মারার চেষ্টা করবো আমি, বলো? বিশ্বাস? আর তোমাকে? তুমি করেছিলে বিশ্বাস আমাদের ওপর? আচ্ছা মানলাম আমাদের ওপর বিশ্বাস ছিল না, কিন্তু শবনম, ওকে তো তুমি ভালোবাসতে।
তাহলে ওকে কিভাবে অবিশ্বাস করলে? কিভাবে পারলে ওকে কষ্ট দিতে? মায়া আধারের হাত টেনে ওকে ওটির সামনে এনে দাঁড় করায়। কাছের থাই দিয়ে শবনমকে দেখা যাচ্ছে। নিস্তেজ হয়ে পড়ে আছে শবনমের শরীর, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শবনমকে এভাবে দেখে আধার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে ওর বুকে আঘাত করেছে। দেখেছো, নিস্তেজ হয়ে পড়ে আছে আমার মেয়েটি। কি দেখে কি করে ফেলেছো তুমি দেখো। এখনো বলবে তোমার কোনো দোষ নেই? আধারকে জাগাতে জাগাতে বলল কথাগুলো মায়া। আধার থায়ের গ্লাসে হাত রেখে নীরবে চোখের পানি ফেলছে। কি বলবে ও? কোনো প্রমাণ নেই ওর কাছে কারোর বিরুদ্ধে, আর প্রমাণ ছাড়া কেউ ওর কথা বিশ্বাসও করবে না। প্লিজ ঠিক হয়ে যাও শবনম, আমার জন্য, আমাদের ভালোবাসার জন্য। কথা দিচ্ছি সবকিছু ঠিক করে দিব, সব ভুল ভাঙিয়ে দিব। প্লিজ গিভ মি এ চান্স প্লিজ। থায়ের গ্লাসে তাকিয়ে আধার কথাগুলো ভাবছিল। হঠাৎ শবনমের নিঃশ্বাস ঘন হতে থাকে, বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। ও আধার শবনমের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ডক্টর আফজাল আর দুটো নার্স তাড়াহুড়ো করে রুমের ভিতরে ঢুকে। আধারও তাদের পিছনে ঢুকতে নিলে আফজাল ওকে বাধা দেয়। আজান, তুমি বাইরে অপেক্ষা করো, ভিতরে প্রবেশ নিষেধ। প্লিজ আঙ্কেল, আমাকে আসতে দিন, প্লিজ প্লিজ প্লিজ। আধারের কথা আফজাল ফেলতে পারলেন না, তাই ওকে নিয়েই ভিতরে যান তিনি। আফজাল শবনমকে একটা ইঞ্জেকশন দেন। এতে শবনম আগের মতো নর্মাল হয়ে যায়। আঙ্কেল, ও চোখ খুলছে না কেন? ও ঠিক আছে তো? প্লিজ বলেন না। ও এখন ঠিক আছে আজান, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরবে। ডোন্ট ওয়ারি, তুমি এক কাজ করো, ওর পাশেই থাকো। আমি শিওর ও চোখ খুলে তোমাকে দেখলেই এমনি সুস্থ হয়ে যাবে। এখন ওর তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। সি নিডস ইওর সাপোর্ট রাইট নাও। আধার মাথা ঝাঁকালো। আফজাল কেবিন থেকে বের হয়ে গেল। আধার শবনমের হাত ধরে ওর পাশে চেয়ারে বসে পড়ল। শবনমের মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা। আধার শবনমের কপালে গভীরভাবে ঠোঁট চালো, তারপর ওর গালে আর হাতে। আই প্রমিস মেরি জান, এই হাত আর কখনো ছাড়বো না। আই লাভ ইউ জান, আই লাভ ইউ এভরি মোমেন্ট অফ মাই লাইফ। সূর্য কেবিনের বাইরে দাঁড়িয়ে ওদের দেখছে আর রাগে ফুঁসছে। সূর্য ভেতরে ঢুকতে নিলে মায়া ওকে বাধা দেয়। সূর্য অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি এখনই আজানকে শবনমের কাছ থেকে দূরে সরিয়ে দেব। ও শবনমকে মারার চেষ্টা করছে। আজান কখনো শবনমের ক্ষতি করতে পারবে না, কারণ শবনমের মাঝে ওর রুহু বাস করে। দে আর ইনকমপ্লিট উইদাউট ইস আদার। শবনমকে শুধু ওই ঠিক করতে পারবে। আধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল মায়া। সূর্য রাগী দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে সেখান থেকে হন হন করে বেরিয়ে যায়। এই মহিলার মাথায় কি চলছে কে জানে। এতক্ষণ আজানের বিরুদ্ধে ছিল, আর এখন শবনমের প্রতি ওর সো কন ভালোবাসা দেখে গলে গেছে। ও যদি শবনম আর আমার মাঝে আসার চেষ্টা করে, তাহলে ওকে ওর স্বামীর কাছে পাঠিয়ে দেব। কিন্তু এখন আমার একজনের সাথে নিজে বোঝাপড়া করতে হবে। কথাগুলো নিজে নিজে বলে সূর্য। হসপিটাল থেকে বের হয়ে যায়। শবনমের জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে চোখ খুলছে। ওর মাথাটা অনেক ভারী অনুভব হচ্ছে ওর কাছে। আশেপাশে সবকিছু আবসা আবসা লাগছে। শবনম চোখ মেলে সাইডে তাকিয়ে দেখে আধার ওর এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে আছে। ওর হাত আধারের ঠোঁট ছুঁইছে। আধার চোখ বন্ধ করে আছে। অনেক নিষ্পাপ লাগছে আধারকে এই মুহূর্তে। ছোট ছোট চুলগুলো কপালে উড়ে আসছে বারবার। অপলকভাবে আধারকে দেখছে শবনম। হঠাৎ আধারের ব্যবহারের কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে ওর। আধারের হাত থেকে নিজের হাত ছাড়ানোর শক্তিটুকু নেই ওর কাছে। শবনম অন্য পাশ ফিরে নিজের চোখের পানি ফেলতে থাকে। শবনমের হাত নড়ে ওঠাই আধার হন্তদন্ত করে চোখ খুলে। আধার চোখ খুলতে দেখে শবনম অপর পাশ ফিরে কান্না করছে। শবনমকে কান্না করতে দেখে আধার ভয় পেয়ে যায়। আধার হন্তদন্ত করে উঠে শবনমের গালে হাত রেখে বলতে শুরু করলো,
শবনম, তুমি ঠিক আছো জান? কান্না করছো কেন? ব্যথা করছে? কোথায় ব্যথা করছে বলো আমাকে। শবনম এখনো নীরবে কান্না করছে। শবনম, তুমি প্লিজ কান্না করো না। আমি এখনই আঙ্কেলকে ডেকে আনছি। আমি জানি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে। আমি ওনাকে ডেকে আনছি, ওয়েট। আমাকে ডাকতে হবে না, আমি এসে পড়েছি আজান। পিছন থেকে আফজাল বলে উঠল। হাউ ওয়াজ ইউ ফিলিং শবনম? কেমন লাগছে এখন? শবনম কিছু বলল না, শুধু হালকা হাসলো। মায়া শবনমের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আধার একটু দূরে দাঁড়িয়ে শবনমকে দেখছে। ওর সামনে যাওয়ার সাহস পাচ্ছে না ও। অনেক বেশি বাজে ব্যবহার করে ফেলেছিল সেদিন। কথাটা মনে পড়তেই আধার বুক কেঁপে ওঠে। এভাবেই কেটে যায় 1 মাস। শবনম এখন অনেকটা সুস্থ। এই 1 মাস আধার ছায়ার মতো শবনমের পাশ থেকে ওর খেয়াল রেখেছে, কিন্তু শবনম আধারের সাথে এখনো একটা কথাও বলেনি। আধার নিজে নিজেই ওর সাথে বক বক করে আর ওকে হাসানোর চেষ্টা করে, কিন্তু শবনম মূর্তির মতো শুধু শোনে আর কোনো উত্তর দেয় না। শবনমের এমন ব্যবহারে আধারের অনেক কষ্ট হয়, কিন্তু ও তা শবনমের সামনে প্রকাশ করে না। সব কষ্ট আর ব্যথা নিজের হাসির পেছনে লুকিয়ে রাখে। শবনম নিজের ব্যাগ গোছাচ্ছে। আজ ওকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়েছে ডক্টর আফজাল। আধার খাবার নিয়ে ভেতরে ঢুকে দেখে শবনম ওর ব্যাগ গোছাচ্ছে। আধার খাবারটা টেবিলে রেখে শবনমের কাছে গিয়ে ওর হাত থেকে ব্যাগ নিয়ে বলল, মেরি জান, তুমি এত কষ্ট করে কাজ করছো কেন? আমি আছি না, দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি। শবনম ছো মেরে আধারের হাত থেকে ব্যাগ নিয়ে ওর দিকে না তাকিয়ে বলল, অনেক খেয়াল রেখেছেন। আর না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, নিজেকে ঠিকও করতে পারি। আই ডোন্ট নিড ইউর হেল্প। করে আমার জানটা রেগে আছে। ডোন্ট ওয়ারি, এই রাগ অভিমান বেশি দিন থাকবে না। শবনম রাগী দৃষ্টিতে আধারের দিকে তাকাতেই আধার ওকে কোমর জড়িয়ে নিজের কাছে এনে বলল, তোমার রাগ, অভিমান, ভালোবাসা, ঘৃণা সবকিছুতেই শুধু আমার অধিকার। তাই রাগ করো আর যাই করো, নিজের থেকে আমাকে আলাদা করতে পারবে না। তাই শুধু শুধু ব্যর্থ চেষ্টা করো না। অনেক ভুল করেছি জানি, তার জন্য যা শাস্তি দিবে মাথা পেতে দিব, কিন্তু তার শাস্তি যদি তোমাকে হারানো হয় তাহলে মানে না আমি এমন কোনো শাস্তি। আধার শবনমকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ শবনম আধারকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিল। আধার টাল সামলাতে না পেরে কিছুটা দূরে সরে যায় আর অবাক চোখে শবনমের দিকে তাকায়। চাই না আপনাকে আমার, আমি চাই না আপনার সো কল্ড ভালোবাসা। কেউ হন না আপনি আমার, কেউ না। আমার তো মনে হয় আপনি কখনো আমাকে ভালোই বাসেননি। যদি বাসতেন তাহলে বিশ্বাস করতেন। আই জাস্ট হেট, আই অনলি হেট ইউ মিস্টার আধার রেজওয়ান। আধার শুধু চলো চোখে ওর দিকে তাকিয়ে আছে। আধারকে চুপ থাকতে দেখে শবনম আবার বলতে শুরু করলো, এখন চুপ করে আছেন কেন? আমি তো এটা বুঝতে পারি না যে হঠাৎ আপনার মধ্যে এই পরিবর্তন আসলো কোথা থেকে। আপনি তো আমাকে ঘৃণা করতেন, প্রতিশোধ নিতে চাইতেন। তাহলে এমন কি হলো যে আপনার রং বদলে গেল? আপনার মনে আমার জন্য আগের মতো ভালোবাসা জাগ্রত হয়ে গেল? এই 1 মাস আমি শুধু এই প্রশ্নের উত্তরে খুঁজেছি, আর জানেন উত্তরে কি পেয়েছি? আধার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। উত্তরে 2টি জবাব পেয়েছি, প্ল্যান আর দ্বিতীয় হলো সিম্প্যাথি। এক হলো এইসব আপনার সাজানো নাটক, আমাকে নতুন করে কষ্ট দেওয়ার, আমার ফিলিংসের সাথে খেলা করার, অথবা এটা আপনার সহানুভূতি প্রায়শ্চিত্ত। হয়তো নিজের ভুল ধরতে পেরে আমাকে সহানুভূতি দেখাতে এসব করছেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার এত খেয়াল রাখছেন। আপনি হয়তো ভাবছেন আপনার জন্য আমার এই অবস্থা হয়েছে, তাই আমাকে সিম্প্যাথি দেখাতে চলে আসছেন। বাট নো মিস্টার রেজওয়ান, এটা আপনার ভুল ধারণা। আমার সাথে যা হয়েছে তা আমার ভুলের শাস্তি। হ্যাঁ, আপনাকে ভালোবেসে যে ভুল করেছিলাম তার ফল। আমার আপনার সহানুভূতি আর সিম্প্যাথির প্রয়োজন নেই। আমি যদি মরেও যাই তবুও আপনার সাহায্যের জন্য হাত ধরব না। আফসোস আমি বেঁচে গেছি।
যদি মরে যেতাম তাহলে আপনার এই নাটক দেখতে হতো না। এতক্ষণ চুপ করে থাকলেও শেষের কথাটি শুনে আধারের মাথার রক্ত উঠে যায়। ও রেগে শবনমকে দেওয়ালে চেপে ধরে আর বলতে শুরু করে, ডোন্ট ইউ ডেয়ার। আরেকবার এই ধরনের কথা মুখে আনলে আমার থেকে খারাপ কেউ হবে না। ডু ইউ গেট দ্যাট? শবনম ভয় পেয়ে যায়, নিজের চোখ বন্ধ করে ফেলে। আধার আবার বলতে শুরু করলো, আর একটা কথা, আমাকে বকা দিলে দাও, মারলে মারো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার ভালোবাসার আঙুল তুলবে না শবনম। তোমাকে কতটুকু ভালোবাসি সেটা শুধু আমি জানি, আর আমার ভালোবাসাকে সহানুভূতি আর সিম্প্যাথির নাম দেওয়ার চেষ্টাও করবে না। ভালোবাসি তোমায়, তাই তোমার দেওয়ার সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার ভালোবাসার উপর কোনো অপবাদ সহ্য করব না। ইউ নো দ্যাট মাই লাভ ইজ ফর ইউ ইজ নট অনলি লাভ, দিস ইজ মাই ম্যাডনেস লাভ। জানি ভুল করেছি আর তার শাস্তিও পাচ্ছি, কিন্তু তুমি কি একবারও আমার দিকটা বোঝার চেষ্টা করেছ? আমি কিভাবে বেঁচে ফিরে এসেছি, এই 2 বছর কোন অবস্থায় ছিলাম, কিচ্ছু জানো না তুমি। আমি এখন তোমাকে কিছুই বলবো না, কারণ এখনো তুমি সম্পূর্ণ সুস্থ হওনি। সবার মুখোশ খুলবো, কিন্তু এখন না, সঠিক সময়ের অপেক্ষায় আছি আমি। জানতে চাই না আমি কিছু, আমি শুধু মুক্তি চাই তোমার থেকে, তোমার প্রতিটা স্মৃতি থেকে, তোমার মিথ্যা ভালোবাসা নামক ঘৃণা থেকে। শবনমের কথায় আধারও রেগে যায়। ওর চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আধার শবনমকে নিজের আরো কাছে টেনে ওর ঠোঁটে কিস করে দেয়। পাগলের মতো কিস করছে আধার শবনমকে। নিজের যত রাগ আছে সব শবনমের উপর ঢালছে। শবনম আধারকে 2 হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আধার 1 ইঞ্চিও নড়ছে না। আরো শবনমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আধার যেন এক ঘোরের মাঝে হারিয়ে গেছে। শবনম রেগে আধার চোখে কামড় বসিয়ে দেয়, আর আধার সাথে সাথে ওর থেকে দূরে সরে দাঁড়ায়। নিজের ঠোঁটে আঙুল দিয়ে আধার চেক করছে যে কোথাও কেটে গেছে কিনা। আধার ভুরকুচকে শবনমের দিকে তাকালো। শবনম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আধার শবনমের কাছে এসে ওকে জিজ্ঞেস করলো, এটা কি করলে তুমি জান? আমি ব্যথা পেলাম তো। ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। আধার শবনমকে ওর কাছে টেনে আনে, আর শবনম দূরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। এমন করে লাভ নেই, তুমি আমার কাছ থেকে কখনো ছুটতে পারবে না মেহেজান। আর আমার ভালোবাসাকে মিথ্যা বলে তার অপমান করবে না। এই ভালোবাসার কারণেই তোমার আজান আধারের রূপে তোমার কাছে বেঁচে ফিরতে পেরেছে। সো প্লিজ ডোন্ট ইনসাল্ট মাই লাভ। আমাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় স্ট্রেংথ। এটা আমার কাছে ছিল বলেই তো বাছা পেরিয়ে তোমার কাছে আসতে পেরেছি। আধারের কথার অর্থ বুঝতে পারছে না শবনম। মানে? কিছু না, তুমি এখানে ওয়েট করো, আমি ডিসচার্জ পেপারগুলো চেক করে আসি, তারপর একসাথে বাড়ি যাব। আমার কি পা নেই? আমি কি একাই চলে যেতে পারবো না? কিছু দূর গিয়ে আধার আবার পিছন ফিরে এসে শবনমের সামনে দাঁড়ায়। শবনম কিছুটা ঘাবড়ে যায়। আল্লাহ, টেবিলটা শুনে ফেললো নাকি? হ্যাঁ। আধার শবনমের কপালে কিস করে বলল, ভুলেও একা বের হওয়ার কথা ভাববে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর থেকে খারাপ এই দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই। এটা আমি জানি, আমার থেকে খারাপ কেউ নেই, তারপরও জানিয়ে রাখলাম, তুমি কোনো ভুল করলে আমি তোমাকে কি শাস্তি দিই নিশ্চয়ই তোমার মনে আছে। শবনম ভয়ে কয়েকটা ঢোক গিল। আসি। কিছুক্ষণ পর আধার শবনমের কেবিনে ঢুকে এসে দেখে ও নেই, ওর ব্যাগও নেই রুমে। শবনমকে না পেয়ে আধার অনেক বেশি রেগে যায়। আজকে আমি তোমাকে কি করব আমি নিজেও জানি না শবনম। আধার রেগে বেরিয়ে যায়। আধার বাইরে এসে দেখে সূর্য শবনমের হাত ধরে ওকে গাড়িতে বসাচ্ছে। সূর্যকে শবনমের সাথে দেখে আধার আরো বেশি রেগে যায়। আধার এইদিকে এগিয়ে যেতেই গাড়ি নিয়ে ওরা বেরিয়ে যায়। আধার এতটা রেগে আছে যে ওর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন জ্বলছে। এবার আমি তোকে জিততে দিব না সূর্য, সবকিছুর জন্য একমাত্র তুই দায়ী। আমার আর শবনমের মাঝের দূরত্বের একমাত্র কারণ তুই। দিন গোনা শুরু করে দে, তোর বরবাদের দিন ঘনিয়ে আসছে। আধার গাড়িতে বসে কাউকে কল করে। ওনার কি অবস্থা এখন? বস, ডাক্তার ট্রিটমেন্ট করছে, সময় লাগবে। তাড়াতাড়ি সুস্থ করে তোলো ওনাকে, এত সহজ মৃত্যু আল্লাহ ওনার ভাগ্যে লেখেনি। ইয়েস বস। আর একটা কথা, তোকে একজনের খোঁজ নিতে বলেছিলাম।
বস, এখনো খুঁজছি, পেলে আপনাকে ইনফর্ম করে দিব। কল কেটে আধার ড্রাইভিং শুরু করলো। বাড়িতে এসে মায়ের সাথে কতক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসে স্বপ্নম। কিছুক্ষণ রুমটাতে ভালো মতো চোখ বোলালো ও না, যেমন রেখে গিয়েছিল তেমনি আছে। 1 মাসে কিচ্ছু বদলায়নি। ধপ করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল স্বপ্নম। হাসপাতালে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল ওর। নিজের বিছানা ছাড়া কোথাও ভালো ঘুম হয় না ওর। রিংটনের আওয়াজে মাথা তুলে দেখে স্বপ্নম। আধার কল করেছে। ধরবো না ফোন, আসছে আমাকে শাস্তি দিতে। এবার শাস্তি দিয়ে দেখান। ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রেখে দিল স্বপ্নম। তারপর উঠে দরজা ভালো মতো লক করে আবার শুয়ে পড়ল। রাতে কিছু কাজের কারণে স্বপ্নমের সাথে দিনে দেখা করতে পারেনি আধার, কিন্তু বারবার ফোন দিয়েছে। স্বপ্নম একবারও রিসিভ করেনি। রাত 11টা বাজে। স্বপ্নমের বাড়ির সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আধার। ভাবছে ভিতরে যাবে কিনা। এই সময় বাড়িতে যাওয়া ঠিক হবে না। মামনি এমনিই আমার উপরে রেগে আছেন, কিন্তু স্বপ্নমের সাথে দেখা না করলে আমার অস্থিরতা কমবে না। ও অনেক জিদ্দি, ওকে খাবার আর ওষুধ খাওয়ানোর যুদ্ধ জয় করা সমান। মামনি ওকে খাওয়াতে পেরেছে কিনা। ম্যাডাম ফোনও ধরছে না। কি করি, কিভাবে ভেতরে যাই? হঠাৎ আধারের নজর স্বপ্নমের বারান্দার দিকে যায়। আমার সামনে রাস্তা আর আমি এখানে ওখানে খুঁজছি। আগে তো এখান দিয়েই রাতে ঘুরতে বেরোতাম। আধার বারান্দার নিচের বড় বড় পাইপটাকে ভালো করে স্ক্যান করে দেখে। এটা দিয়ে নিচে নেমেছি, কিন্তু কখনো উপরে উঠিনি। ভয়ের কি আছে? আচ্ছা, ইউ ক্যান ডু দিস। আধার বুকে ফু দিয়ে আস্তে আস্তে দোতলায় স্বপ্নমের রুমের বারান্দায় উঠে যায়। বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখে কতটুকু উঁচু। আল্লাহ, কি উঁচু! পড়ে গেলে আমাকে খুঁজেও পাওয়া যেত না। এখন গিয়ে দেখি আমার মিসেস কি করছে। আধার স্বপ্নমের রুমে এসে দেখে ও বেঘুরে ঘুমাচ্ছে। অন্ধকার রুম, দেওয়ালে লাগানো ছোট ছোট তারাগুলো জ্বলজ্বল করছে। এর আলো স্বপ্নমের মুখে লাগছে। ঘুমন্ত অবস্থায় ওকে আরো মায়াবী আর নিষ্পাপ লাগছে। আধার আস্তে আস্তে স্বপ্নমের পাশে গিয়ে বসে পড়ল। অনেকক্ষণ পর স্বপ্নমের মায়াবী চেহারার দিকে তাকিয়েছে আধার। অনেক দিন পর এত কাছ থেকে দেখছে ওকে। চোখের কোণে পানি চিকচিক করছে আধারের। আমি সরি মেরি জান, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তোমাকে দেওয়া প্রত্যেকটা কষ্ট আমার হৃদয়ে গিয়ে বিদ্ধ। অন্যের ভুলের জন্য আমি তোমাকে দোষারোপ করেছি, তোমাকে কালপ্রিট ভেবেছি। প্রথম আমি কিছুতেই এটা বিশ্বাস করিনি যে তোমার ভালোবাসা মিথ্যা। তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আমাকে মারার প্ল্যান করেছ, কিন্তু আমার সামনে মিথ্যেটাকে এমনভাবে সাজানো হয়েছিল যে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমি রিয়েলি সরি স্বপ্নম, বাট নাও আই প্রমিস সবকিছু আগের মতো ঠিক করে দিব। আই ফিক্সড এভরিথিং। আধার স্বপ্নমের দিকে ঝুঁকে ওর কপালে গভীরভাবে ঠোঁট চলো। কারণ নিঃশ্বাস চেহারায় বাড়ি খায়। ঘুম ভেঙে যায় স্বপ্নমের। মিটমিট করে চোখ খুলতে দেখে কেউ ওর দিকে ঝুঁকে আছে। অন্ধকারে চেহারা দেখা যাচ্ছে না। স্বপ্নম ভয়ে চিৎকারই উঠল। হামো ভূত! আধার সাথে সাথে স্বপ্নমের মুখ চেপে ধরল। হুশ, চিৎকার করছো কেন? ভূত না আমি, তোমার ওয়ান অ্যান্ড অনলি বর। আধার বুঝতে পেরে স্বপ্নমের মুখ থেকে হাত সরিয়ে ফেলে। তুমি আমার রুমে কি করো? আর আমি তো রুম লক করেছিলাম। তাহলে তুমি ভেতরে আসলে কিভাবে? ম্যাজিক। রাখো তোমার ম্যাজিক তোমার কাছে, আর বের হও আমার রুম থেকে। আধার স্বপ্নমের সামনে দাঁড়িয়ে ওকে নিজের কাছে টেনে বলল। কল রিসিভ করছিলে না কেন? আর আমি বলেছিলাম যে আমার জন্য ওয়েট করতে, কিন্তু তুমি সূর্যের সাথে চলে এসেছো। ভাই, শবনম আধারকে ধাক্কা দিয়ে নিচে থেকে দূরে সরিয়ে দিল। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। এটা আমার লাইফ, তাই আমি কি করব না করব সে বিষয়ে আপনার না ভাবলেও চলবে। শবনমের কথায় আধার রেগে ওকে দেওয়ালে চেপে ধরল। রাগে যেন ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তোমার আর আমার বলতে কিছু নেই স্বপ্নম, যা আছে আমাদের। প্রমিস করেছিলাম একে অপরকে যে জীবনের সবকিছু একে অপরের সাথে শেয়ার করব। আমাদের মাঝে পার্সোনাল বলতে কিচ্ছু থাকবে না। আমার সবকিছুতে তোমার অধিকার, আর তোমার সবকিছুতে আমার। ভুলে গেছো? ভুলে তো গিয়েছিলে, তাই সামান্য বিশ্বাসটুকুও করতে পারোনি আমার উপর।
শবনমের কথাই আধার ওকে ছেড়ে ওর থেকে একটু দূরে সরে দেয়। ভুল হয়ে গেছে আমার, আর তার শাস্তিও পাচ্ছি। কিন্তু তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি। তোমার থেকে দূরে প্রত্যেকটা মুহূর্ত তিলে তিলে মরেছি। আর যখন জানতে পারলাম তুমি আমার বাড়ি আর বিজনেস সব নিলাম করে দিয়েছ, তোমার প্রতি ঘৃণা আরো বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভুল করেছি, কিন্তু তুমি কিভাবে পারলে আমার বাবা মায়ের শেষ স্মৃতি নিলাম করতে? বলো, আনসার দাও এখন। শবনম আধারের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুমি আমাকে কখনোই চিনতে পারলে না আজান। ও সরি আধার রিজওয়ান। শবনম নিজের কাপড় খুলে ওখান থেকে একটা পেপার বের করে আধারের সামনে এসে দাঁড়ালো। আধার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শবনম পেপারসগুলো আধারের মুখে ছুঁড়ে মারল। তোমার বাড়ি, বিজনেস আর পাওয়ার অফ অ্যাটর্নির সব কাগজ এখানে। যা তোমার ছিল এখনো তোমারই আছে। আধার কাগজগুলো নিচ থেকে তুলে দেখলো, সত্যি সব যেমন ছিল তেমনই আছে। আধার অবাক হয়ে শবনমের দিকে তাকিয়ে ওকে জিজ্ঞেস করলো, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি সেদিন নিজে দেখেছিলাম সব বিক্রি হয়ে গিয়েছিল। হ্যাঁ, বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু সেটা অন্য কেউ নয়, আমি কিনেছিলাম। তুমি কি ভাবলে যে আমি এই কাজটা করতে পারি? আমি নিজেও জানতাম না এটা নিলামির কথা। আম্মু মিথ্যা বলে আমার থেকে সাইন করে নিয়েছিল। শবনমের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আধার নিজেকে আরো বেশি অপরাধী ভাবছে। কতটুকু ভুল ভেবেছ শবনমকে ভাবতেই নিজের প্রতি রাগটা আরো বেশি বেড়ে যাচ্ছে ওর। সরি। তোমার কাছে থেকে সরি শব্দটা ছাড়া আর কিছু এক্সপেক্টও করা যায় না। আধার কাগজগুলো হাতের মুঠো করে ফেলে তারপর শবনমের কাছে এসে বলে, 24 ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করব আমি। তোমার সব ভুল ভেঙে সত্য সবার সামনে আনবো। যদি এই 24 ঘন্টার মধ্যে দোষীকে সবার সামনে পেশ করতে না পারি, কথা দিচ্ছি সবার থেকে দূরে চলে যাব। তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি হিসাবে এই দূরত্বটা না হয় আমার পাওনা হয়ে থাকবে। আধার রুমে দরজা খুলে হনহন করে নিচে নেমে গেল। হঠাৎ শবনমের মনে পড়লো এত রাতে আধার ওর রুম থেকে বেরিয়ে গেছে। কেউ দেখলে কেলেঙ্কারি ঘটে যাবে। শবনম আধারের পিছনে দৌড়ে আসে। আধার ডান বাম না থেকে সোজা মেন গেট খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এর কোনো কমন সেন্স নেই। এখন যদি কেউ ওকে বের হতে দেখে ফেলতো, বেঁচে গেছে। কেউ কি দেখেনি? শবনম হাঁপ ছেড়ে পিছনে ফিরে দেখে কামিনী দাঁড়িয়ে আছে, ওর হাতে পানির বোতল। কামিনী আধারের যাওয়ার দিকে একবার তাকায় আর একবার শবনমের দিকে। শবনম কামিনীর দিকে চোখ গরম করে তাকাতেই ও দৌড়ে নিজের রুমে ঢুকে যায়। এইদিকে আধার ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। নিজের যত রাগ আছে সব গাড়ির উপর ঝাড়ছে। অনেক হয়েছে, সহ্য করার একটা সীমা থাকে, আর নিতে পারছি না। তোমার ঘৃণা আর সহ্য করতে পারছি না। তোমার চোখে নিজের জন্য এত অপবাদ। আধারের ফোনে একটা মেসেজ আসে। আধার ওটা ওপেন করে দেখে কারোর অ্যাড্রেস। একটা রাস্তা বন্ধ হলে আল্লাহ আর একটা খুলে দেয়, কথাটা সত্যি। স্টার্টেড কাউন্টিং ইউর ডেজ সূর্য, মেরে ভাই। শবনমের নিজের রুমে চলে আসে। আধারের কথা মনে হতেই মন খারাপ হয়ে যায় শবনমের। শুধু একটাবার জিজ্ঞেস করতে, শবনম তুমি কি সত্যি আমাকে ধোঁকা দিয়েছ? একটু বিশ্বাস করে দেখতে। আমি কি এইটুকু বিশ্বাসের যোগ্য রাখি না? আমার ভালোবাসা কি এতই কমজোর যে এতটুকু ঝড়ে নড়ে গেছে? কার কথাই বিশ্বাস করে তুমি আমাকে অবিশ্বাস করলে আজা? বাড়ির কলিং বেল বাজাতেই একজন দরজা খুলে দিল। লোকটি আধারকে দেখে অনেক ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। আজান বাবা, বাবা আপনি এখানে কেন? রহিম চাচা অন্য কাউকে আশা করেছিলেন? রহিম ভয়ে ঘামতে শুরু করে আর পিছাতে থাকে। আমি কিছু করিনি আজান বাবা। আসিফ স্যার আমাকে দিয়ে সব করিয়েছে। শবনম মামুনি সূর্য বাবাকে ভালোবাসে, তাই আপনাকে রাস্তা থেকে সরানোর জন্য এসব করেছে। আপনি নির্দোষ। আর একটা কথা মিথ্যে বললে আমি আপনাকে কি করব আমি নিজেও জানি না। যখন আমি বেঁচে ফিরেছিলাম সত্যি জানার জন্য সবার আগে আপনার কাছে এসেছিলাম।
কারণ আপনাকে আমি বিশ্বাস করতাম, আর আপনি সত্য লুকিয়ে আমাকে মিথ্যে দেখিয়ে দিয়েছেন। কত টাকার বিনিময়ে নিজের ঈমান বেচেছেন। আধারের কথায় রহিম কান্না করতে করতে ওর পা জড়িয়ে ধরে। ক্ষমা করে দিও আমাকে আজান বাবা, টাকা আমাকে অন্ধ করে দিয়েছিল। আশরাফ স্যার বলেছিলেন যদি কখনো সত্যি প্রকাশ হয় তাহলে আসিফ স্যারের উপর দোষ ফেলতে। আশরাফ স্যারই আপনার বাবা মাকে মেরেছে, আর আসিফ স্যার ওকে আশরাফ আর সূর্য মেরেছে, আর আসিফ স্যারকেও আশরাফ আর সূর্য মেরেছে। আপনাকে মারার প্ল্যান ওদেরই। সব সম্পত্তির লোভে করেছে তিনি। আর সূর্য শবনম মামুনিকে পাওয়ার জন্য করেছে। আধার রহিমকে পা থেকে তুলে তাড় করে। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, আপনাকে শুধু আমার একটা সাহায্য করা লাগবে। কালকে সবার সামনে ওদের এক্সপোজ করতে আমার সাহায্য করতে হবে। করবেন? আমি সব স্বীকার করব, সব। হঠাৎ একটা বুলেট এসে রহিমের কপাল ছুঁয়ে বের হয়ে যায়, আরও মাটিতে লুটিয়ে পড়ে। আধার পিছনে ঘুরে কাউকে দেখতে পেল। আধার লোকটির পিছনে দৌড় দেয়, কিন্তু পায় না। আধার আবার দৌড়ে বাড়িতে আসে। আধার হন্তদন্ত করে ওনাকে তুলল। চাচা, আপনার কিছু হতে দেব না আমি, আপনি ঠিক হয়ে যাবেন। এটা হয়তো আমার কর্মের ফল। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার সাহায্য করতে পারলাম না। রহিম আধারের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নো, প্লিজ চাচা ওঠেন। আমি কিভাবে প্রমাণ করব সত্য? আপনি আমার শেষ আশা, প্লিজ ওঠেন। অনেক রাতে আধার বাসায় ফিরল। রহিমের লাশ পুলিশের কাছে ইনভেস্ট করতে দিয়ে এসেছে ও। হতাশা ছাড়া হাতে কিছু এলো না। কিভাবে সূর্যের সত্য সামনে আনবে ভাবছে আধার। 24 ঘন্টা ফুরিয়ে যাচ্ছে, অনেক দূর তো। হঠাৎ আধারের চোখ সোফায় যায়। সোফায় বসে থাকা লোকটিকে দেখে অবাক হয়ে যায় আধার। তুমি এখানে এই সময়ে? সকালে ডাইনিং টেবিলে বসে মায়ার শবনম নাস্তা করছে। এখন কেমন লাগছে মামুনি? বেটার। রাতে কি কেউ এসেছিল? মায়ের কথা শুনে শবনমের গলায় খাবার আটকে যায়, আরও রাগী দৃষ্টিতে কামিনীর দিকে তাকায়। কামিনী অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে আছে আর ইশারে বলছে, আমি কিছু বলিনি। ওর দিকে তাকিয়ে লাভ নেই, ও কিচ্ছু বলেনি। কামিনী হাঁপ ছেড়ে বাঁচল। আমি কালকে আজানের গাড়ি বাইরে পার্কে দেখেছিলাম। আমার আর বুঝতে বাকি রয়নি যে ও কার কাছে এসেছে। শবনম মাথা নিচু করে আছে। আমি বলছি না যে তুমি আজানকে ক্ষমা করে দাও, আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি যে ওকে নিজের দিকটা প্রকাশ করার একটা সুযোগ দাও। ও ভুল করেছে, আমি মানি, কিন্তু কেন করেছে সেটা কিন্তু আমাদের অজানা। ওর কথাটা জানো, ও কি বলতে চাই একটু বোঝো। ওর জীবনে তোমার অস্তিত্ব কতটা জুড়ে এটা আমরা সবাই জানি। ওকে অবিশ্বাস করো, কিন্তু ওর ভালোবাসাকে না। ও আমাকে অবিশ্বাস করেছে, আমার ভালোবাসাকে অবিশ্বাস করেছে। ওকে কিভাবে আমি ক্ষমা করব আম্মু? একই ভুল কিন্তু তুমিও করছো। হঠাৎ মায়ের ফোন বেজে ওঠে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। মায়া কল কেটে দিল। কে ছিল আম্মু? আর কোথায় যাওয়ার কথা বলছিলে? আজান কল করেছিল, আমাদের এখনই যেতে বলেছে ওর বাড়িতে, অনেক জরুরি বলছিল। হঠাৎ এমন কি হলো যে আর্জেন্টলি যেতে বললো? গেলেই দেখতে পাবা, চলো। কিছুক্ষণের মধ্যেই শবনম আর মায়া আধার বাড়িতে পৌঁছে যায়। ওরা বাড়িতে ঢুকতে দেখে সূর্য, আশরাফ আর অনেকেই ড্রয়িং রুমে বসে আছে। শবনমকে দেখে সূর্যের সামনে এসে দাঁড়ালো। কেমন আছে শবনম? ভালো, বাট আধার সবাইকে এখানে ডেকেছে, তুমি এই ব্যাপারে কিছু জানো? জানি না ওর মধ্যে কি চলছে। সকালে ফোন করে আর্জেন্টলি আসতে বলল। শবনম খেয়াল করলো শহরের ডিসি অফিসার, এসপি আর ওদের বিজনেস পার্টনার অনেকে এখানে উপস্থিত। শবনমের মাথায় কিছুই আসছে না, কি করতে যাচ্ছে আধার। মায়া ডিসিদের সাথে কথা বলতে চলে যায়। শবনমের চোখ শুধু আধারকেই খুঁজছে, আর সূর্যের চোখ শুধু শবনমের উপর। অনেক বেশি ভালোবাসেও শবনমকে, তাই ওর জন্য জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করতেও পিছপা হয় না। সবাই কথা বলছে, এমন সময় আধার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আর বলতে শুরু করে, ওয়েলকাম এভরিওয়ান।
আপনারা আমাকে তো চেনেনি, আমি আহসান খান ওরফে আধার রেজওয়ান। আধা একটু দূরে একটা মনিটরের সামনে দাঁড়ালো। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি কেন আপনাদের ডেকেছি। আমার জীবনে ঘটে যাওয়া ট্রেজেডির সাথে তো আপনারা সবাই অব্যাহত। আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, সবাই ভেবেছে আমি মরে গেছি, কিন্তু 2 বছর পর আমি আহসান খান থেকে আধার রেজওয়ান হয়ে সবার মাঝে আবারও ফিরে এসেছি। কেন এসেছি আর আসলেও কেন নিজের পরিচয় গোপন করে রেখেছি, সবার মনে শুধু এই একটাই প্রশ্ন, তাই না? মিস্টার খান, আপনি ঠিক আছেন বলেছেন। ইভেন আমার মনেও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। আমি অনেক ভালো করে তদন্ত করেছি, কিন্তু কোনো ক্লু খুঁজে পাইনি। আর হঠাৎ আমাদের এখানে ডাকার কারণটাও বুঝতে পারছি না মিস্টার খান। আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতেই আপনাদের এখানে রেখেছি। আসলে একজনকে প্রমিস করেছিলাম যে 24 ঘন্টার মধ্যে তার ভুল ভাঙাবো। আপনারা সবাই জানেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এটা সত্য না। আমাকে প্ল্যান করে মারার চেষ্টা করা হয়েছিল। ইটস এ প্রি প্ল্যান্ড মার্ডার। আধারের কথায় সবাই অবাক হয়ে যায়, আর শবনম যেন আকাশ থেকে পড়ে। আশরাফ ভয়ে ঘামতে শুরু করে, আর সূর্য বারবার শবনমের দিকে আর আধারের দিকে তাকাচ্ছে। ভয়ে ওর শরীর কাঁপছে। হট প্রি প্ল্যান্ট মার্ডার? হ্যাঁ, আমি অনেকবার প্রমাণ খোঁজার চেষ্টা করি, কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই পাইনি। এই ব্যর্থতার জন্য আমি আমার আপনজনদের সন্দেহ করি, ওদের কষ্ট দিয়ে ফেলি। শবনমও অসহায়ভাবে তাকিয়ে আছে আধারের দিকে। ওর চোখ আজ কোনো বাদ মানছে না। কালকেও প্রমাণ পেয়ে তা হারিয়ে ফেলি। হতাশে বাড়ি ফিরেছিলাম, ভেবেছিলাম সব শেষ হয়ে যাবে, হারিয়ে ফেলবো নিজের আপনজনদের। কিন্তু বলে না, আল্লাহ একটা দরজা বন্ধ করলে আর একটা খুলে দেয়। নিজে সাহায্য না করলেও তার কোনো এক বান্দা তার সাহায্য পাঠিয়ে দেন। তেমনি কালকে আল্লাহ আমার সাহায্যের জন্য কাউকে সঠিক সময়ে পাঠিয়ে দেন। রাফি, প্রুফটা সবাইকে দেখাও। রাফি এসে আধারের সামনে দাঁড়ায়। রাফি মাথা ঝাঁকালো। রাফি একটা পেন ড্রাইভ বের করে ওটা মনিটরে ফিট করে। তারপর আশপাশে সব অন্ধকার হয়ে যায়, আর একটা ভিডিও অন হয়ে যায়। আশরাফ আর সূর্যের ভিডিও, যেটা কেউ দূর থেকে ক্যাপচার করছিল। লোকটার কেউ নয়, রাফি ছিল। রাফির আধারের বাড়ির কাগজগুলো শবনমকে দেখানোর জন্য সেদিন চৌধুরী বাড়িতে এসেছিল। সূর্য আর ওর বাবার কথা শুনে রাফি ওদের ভিডিও করে ফেলে। জানের ভয়ে রাফি সরাসরি আধারকে কিছু না জানিয়ে ওর করা ভিডিওটা পাঠিয়ে দেয়। কিন্তু যখন জানতে পারে আধারের কাছে ভিডিওটা নেই, কোনো রাস্তা না পেয়ে ও আধারের কাছে চলে আসে, কারণ ওর বিশ্বাস আধার থাকতে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। ভিডিওটা শেষ হতেই সবাই আশরাফের দিকে তাকায়। আশরাফ পালাতে নিলে আনাস ওকে ধরে ফেলে। মায়া কান্না শুরু করে দিয়েছে, শুনে ওর স্বামীকে খুন করা হয়েছিল। আধার গিয়ে মায়াকে সামলানোর চেষ্টা করছে। সব প্রমাণ আপনাদের সামনে, আর বাকিগুলো আপনারা ওদের মুখ থেকেই স্বীকার করিয়ে দিন। হঠাৎ আনাস বলে উঠল, স্যার শবনম ম্যাডাম আর সূর্য নেই এখানে। আনাসের কথায় আধার চারিদিকে খুঁজে দেখে, কিন্তু কোথাও পায় না। আধার পাগলদের মতো শবনমকে খুঁজছে আর কান্না করছে। স্যার সূর্য ম্যাডামকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। আধার দ্রুত বাইরে তাকিয়ে দেখে সূর্য জোর করে শবনমকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। মায়া আধারের সামনে এসে ওর হাত ধরে বলতে শুরু করে, হাজার, আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ, ওর কিছু হলে আমি মরে যাব। ডোন্ট ওয়ারি মামুনি, আমি ওকে কিচ্ছু হতে দিব না, প্রমিস করছি। বিশ্বাস রাখো আমার উপরে। আধার দৌড়ে বেরিয়ে গেল। আধার পিছনে পিছনে ডিসি তার বাকি ফোর্সগুলো পাঠিয়ে দেয়। সূর্যের গাড়ি পিছনে ড্রাইভ করছে আধার। সূর্য দেখলো আধার ওর পিছনেই আসছে, তাই ও ফুল স্পিডে গাড়ি একটা পাহাড়ের দিকে ঘুরিয়ে নেয়। শবনম অনেক চেষ্টা করছে, চেঁচামেচি করছে, কিন্তু সূর্য গাড়ি থামাচ্ছে না। কেন করলে এমন সূর্য? আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, আর তুমি আমার বাবাকে মেরে ফেললে। আজানকে এত কষ্ট দিলে, আমাদের সবার জীবন নরকে পরিণত করে দিলে। কেন করলে? আই হেট ইউ সূর্য, আই হেট ইউ। ঘৃণা করি আমি তোমাকে। কেন করলে এমন? উত্তর দাও, কেন করলে? তোমার জন্য করেছি সবকিছু, তোমার জন্য। আমার জন্য মানে? ছোটবেলা থেকে ভালোবাসি তোমাকে, কিন্তু আমার ভালোবাসা তোমার চোখে পড়েনি, শুধু আজানের ভালোবাসা দেখেছো তুমি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার কষ্ট
আমার কত কষ্ট হতো যখন নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখতাম। সহ্য করতে পারতাম না তোমাকে ওর সাথে আমি, তাই তোমাকে পাওয়ার জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দিই। আমি কিছু ভুল করিনি, যা করেছি নিজের ভালোবাসাকে নিজের কাছে রাখার জন্য করেছি, আর প্রয়োজন পড়লে আবারও করব। তোমার ভালোবাসার পাগলামি আমার মাথায় এমনভাবে জেগেছে যা মৃত্যু আগ পর্যন্ত নামবে না, সেটা আমার হোক না তোমার। ভালোবাসি না আমি তোমাকে, আর কখনো বাসবো না। আই অনলি হেট ইউ, আই জাস্ট হেট ইউ সূর্য। সমস্যা নেই, আমার ভালোবাসা আমাদের জন্য যথেষ্ট, আর এই জন্মে না হলেও সামনের জন্মে তোমার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করব। এই জন্মে না হয় তুমি আমাকে ঘৃণাই করো। শবনম সূর্যের কথায় ভয় পেয়ে যায়। মানে তোমার তোমার কি কথা? সূর্য গাড়ি থামিয়ে শবনমের দিকে তাকিয়ে বলল, একসাথে বাঁচতে না পারি, মরতে তো পারবো। বলে শবনমের হাত ধরে গাড়ি থেকে নেমে যায়। শবনম তাকিয়ে দেখে ওরা একটা পাহাড়ের উপর আছে। শবনমের বুঝতে বাকি রয়নি যে সূর্য কি করতে চাচ্ছে। সূর্যের গাড়ি থামতেই আধার নিজের গাড়ি থামিয়ে বেরিয়ে আসে। সূর্য শবনমের হাত ধরে টেনে ওকে পাহাড়ের কিনারায় নিয়ে আসে। সূর্য প্লিজ ওকে ছেড়ে দে, তুই তো ওকে ভালোবাসিস, আর কেউ তার ভালোবাসার মানুষের সাথে এমন করতে পারে না। আধারের চোখ লাল হয়ে ফুলে গেছে, তারপরও পানি পড়া কমছে না। ভয়ে ওর শরীর ঠান্ডা হয়ে কাঁপছে, নিঃশ্বাস মনে হয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সব ফসাদের জ্বর তুই, তোকে এত কষ্ট করে রাস্তা থেকে সরালাম, কিন্তু তুই আবার ফিরে আসলি। তুই যদি না আসতি সরম আমার হয়ে যেত, কিন্তু তুই তা হতে দিলি না। শবনম আমার না হলেও কারোর হবে না। আমার ভালোবাসা পূর্ণতা না পেলে আমি কারোর ভালোবাসাও পূর্ণতা পেতে দেবো না। সূর্য কথাগুলো বলছে আর শবনমকে নিয়ে পিছাচ্ছে। আধার একটু একটু করে এগোনোর চেষ্টা করছে। শবনম এক ধ্যানে আধারের দিকে তাকিয়ে আছে, হয়তো এটাই শেষ দেখা। সরি আধার, তোমার কথা না শোনার জন্য। এটা হয়তো তারই শাস্তি। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ সো মাচ আধার। আধার অসহায় দৃষ্টিতে শবনমের দিকে তাকিয়ে আছে, আর শবনমও শুধু আধারের চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখে আজ না আছে কোনো ঘৃণা, আর না আছে কোনো অবহেলা, আছে শুধু ভালোবাসা। সূর্য পিছাতে পিছাতে হঠাৎ পা পিছলে যায়। শবনমের হাত ধরে রাখার শবনমও পিছলে যায়। শবনম একটা চিৎকার দেয়। শবনম পড়ে যেতে নিলেই আধার ওর হাত ধরে টান দেয়। শবনম সোজা আধারের বুকে গিয়ে পড়ে, আর আধার ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আধারের পুরো শরীর কাঁপছে, ভয়ে যেন ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শবনমেরও একই অবস্থা। শবনম আধারকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। আধার শবনমকে নিজের থেকে ছাড়িয়ে ওর গালে হাত রেখে বলল, তুমি ঠিক আছো শবনম? শবনম মাথা জাগালো। সূর্যের কথা মনে পড়তেই আধার শবনমকে সরিয়ে পাহাড়ের কিনায় গিয়ে তাকায়। সূর্য একটা পাহাড়ে ধরে ঝুলে আছে আর ওঠার চেষ্টা করছে। যতবারই ওঠার চেষ্টা করে হাত ছুটে যায়। আধার ঝুঁকে সূর্যের দিকে এক হাত বাড়িয়ে দেয়। সূর্য অবাক হয়ে আধারের দিকে একবার, আর ওর এগিয়ে দেওয়া হাতের দিকে একবার তাকায়। সূর্য ভয় পাস না, আমার হাত ধর, দেখ আমি তোকে কিচ্ছু হতে দিব না, তুই শুধু হাতটা ধর। সূর্য আধারের কাছে অবাক হয়ে যাচ্ছে। যাকে এত কষ্ট দিল, মারার চেষ্টা করলো, আজকে সেই ওকে বাঁচানোর জন্য নিজের হাত বাড়িয়ে দিচ্ছে। তোর তো খুশি হওয়া উচিত যে আমি মরে যাচ্ছি, আর তুই কিনা আমাকে বাঁচানোর জন্য নিজের হাত বাড়িয়ে দিচ্ছিস। আমি তোর সাথে কত অন্যায় করেছি, তোর তো অনেক শাস্তি, আমাকে শাস্তি দেওয়া দরকার। ভাই দেখ, এসব কথা পড়ে হবে, এখন তুই আমার হাত ধর। সূর্যের হাত স্লিপ করে ও পড়ে যেতে নিলেই আধার ওর হাত ধরে ফেলে। সূর্যের হাত ধরে ওকে টেনে উপরে তুললো আধার। সূর্য মূর্তির মতো শুধু তাকিয়ে আছে আধারের দিকে। ভাই তুই ঠিক আছিস? কেন বাঁচালি আমায়? ভাই তুই হয়তো কখনো আমাকে নিজের ভাই মনে করিসনি, কিন্তু আমি তোকে সব সময় নিজের বড় ভাই মনে করেছি। আর নিজের চোখের সামনে নিজের ভাইকে মরতে আমি কিভাবে দেখবো বল? আমি তোর ভাই হওয়ার যোগ্য না আজান, ক্ষমা করে দে আমাকে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি,
তোকে মারার চেষ্টা পর্যন্ত করেছি। প্লিজ গিভ মি ভাই। সূর্য আধারকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আধার সূর্যকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই ভাই। আমি সব সময় তোকে আর মামাকে নিজের পরিবার মনে করেছি। যখন জানতে পারি যে তোরাই আমাকে মারার জন্য এত কিছু করেছিস, মামা আমার বাবা মাকে খুন করেছে, বিশ্বাস কর নিজেকে খুব একা মনে হয়েছে, অস্তিত্বহীন মনে হয়েছে। ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দেই। পরের দেওয়া কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনজনদের দেওয়া কষ্ট সোজা বুকে গিয়ে লাগে। পুলিশ ফোর্স এসে সূর্যের সামনে দাঁড়ায়। অ্যাজ ইউজুয়াল লাস্ট মোমেন্টে পুলিশের এন্ট্রি। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সূর্য। সূর্য শবনমের দিকে তাকিয়ে দেখে ও ওদের দিকেই তাকিয়ে আছে। সূর্য শবনমের সামনে গিয়ে দাঁড়ায়। তোমার সাথে অনেক অন্যায় করেছি, পারলে ক্ষমা করে দিও। শবনম নিজের মুখ ঘুরিয়ে ফেলে। সূর্য নিজের জবাব পেয়ে যায়। সূর্য আধারের সামনে এসে শবনমের দিকে তাকিয়ে বলল, খেয়াল রাখিস। আধার মাথা জাগালো। সূর্য পুলিশদের সাথে ওদের জিপে চড়ে চলে যায়। আধার সূর্যের যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর শবনম আধারের দিকে। সূর্য চলে যেতেই আধার শবনমের কাছে এসে ওকে বলল, ওকে কি ক্ষমা করা যায় না? আমার মন আপনার মতো এত বড় না, আর না আমি এত দয়ালু। শবনম কথাগুলো বলে গাড়িতে উঠে পড়ে। আধার কতক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে। সারা রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামতেই শবনম নেমে ভিতরে চলে যায়। আধার ওর পিছনে পিছনে ভিতরে চলে আসে। মায়া শবনমকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শবনম ও মায়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শাবনাম, তুমি ঠিক আছে তো? হ্যাঁ আম্মু, আমি একদম ঠিক আছি। মায়া শবনমকে জড়িয়ে ধরে আধারকে ইশারায় আসতে বলে। আধার ও মায়াকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে। আল্লাহর হাজার গুণ শুক্রিয়া, তোমরা দুজনেই ঠিক আছো। শবনম মায়াকে ছেড়ে বলল, আম্মু আমি একটু একা থাকতে চাই। মায়া আধারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আধার সব মায়াকে খুলে বলল যে ও সূর্যকে ক্ষমা করে দিয়েছে। মায়া শবনমের রাগের কারণ বুঝে যায়। তুমি চিন্তা করো না, আমি ওকে বোঝাবো। কিছুক্ষণ পর মায়া শবনমের রুমে যায়। শবনম বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো কান্না করছে। মায়া গিয়ে শবনমের কাঁধে হাত রাখে। শবনম নিজের চোখ মুখ মুছে পিছনে তাকাতেই দেখে মায়া। আম্মু তুমি? আধারের প্রতি রাগ লাগছে? শবনম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। মায়া শবনমকে পাশের চেয়ারে বসিয়ে ওর পাশে বসে বলল, ভুল কিন্তু একা সূর্য করেনি, আমি করেছি, তুমি করেছো, আধার করেছে। আমরা সবাই একে অপরকে ক্ষমা করে দিয়েছি, তাহলে সূর্য কেন ক্ষমা পাবে না? ও নিজের ভুল বুঝতে পেরেছে, আর সেই ভুল শুধরানোর জন্য প্রায়শ্চিত্তও করেছে। আমাদের উচিত ওকে ক্ষমা করে আরেকটা সুযোগ দেওয়ার। ওর সামনেও সারা জীবন পড়ে আছে, আর ও সবচেয়ে বেশি অন্যায় আজানের সাথে করেছে। আজান ওকে ক্ষমা করতে পারলে আমরা কেন পারবো না? আমরা এই কথা ভেবে দেখো। মায়া শবনমের মাথায় হাত বুলিয়ে চলে যায়। শবনম ঠাই একইভাবে বসে আছে। মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করছে। রাতে ঘুমিয়ে আছে শবনম। হঠাৎ কিছু একটার আওয়াজে ঘুম ভেঙে যায় ওর। চমকে উঠে বসে যায়। শবনম আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে পেল না। পাশে তাকাতে একটা নীল রঙের প্যাকেট দেখতে পেল। প্যাকেটের উপরে একটা কাগজ। শবনম এগিয়ে গিয়ে কাগজটি হাতে নিল। আমাদের সিক্রেট জায়গায় অপেক্ষা করছি, রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসো। মুচকি হেসে প্যাকেটটি খুলে দেখলো শবনম একটা অফ হোয়াইট গাউন, সাথে ম্যাচিং ক্রিস্টাল জুয়েলারি। রেডি হয়ে আয়নায় নিজেকে ভালোভাবে দেখে নিল শবনম। অফ হোয়াইট গাউনের সাথে ম্যাচিং ক্রিস্টাল জুয়েলারি, চুলগুলো ফেয়ারের স্টাইল করে এক সাইডে করা, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলে একদম পরীর মতো লাগছে ওকে। শবনম রেডি হয়ে কলেজের পিছনের জায়গায় চলে আসে। এখানেই আজান ওকে প্রপোজ করেছিল। তখন থেকে এটা ওদের স্পেশাল জায়গা। জায়গাটা পুরো অন্ধকার। শবনম একটু এগুতেই চারিদিকে লাইট জ্বলে ওঠে। পায়ের নিচে নরম অনুভব হয়। নিচে তাকালো শবনম। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রাস্তা বানানো। শবনম রাস্তা অনুযায়ী সামনে এগোয়। এগিয়ে আসতেই সামনে একটা মনিটর দেখতে পেল। আবার সব লাইট অফ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। মনিটরে শবনম আর আয়নের ছবিগুলো স্লাইড
শো হচ্ছে। পিছন থেকে কেউ গিটার বাজিয়ে ওর সামনে আসছে। স্বপ্নম পিছন ফিরে দেখে আধার গিটার বাজিয়ে গান গাইতে গাইতে ওর দিকে আসছে। আধার অফ হোয়াইট শার্ট, তার উপর কোট, হোয়াইট প্যান্ট, চুলগুলো স্পাইক করা, স্বপ্নমের সাথে ম্যাচিং করে ড্রেস আপ করা। আধারকে পুরো প্রিন্স লাগছে। আধার আমার চারপাশে ঘুরে ঘুরে গান গাইছে, আর আমি গালে হাত রেখে আধার গিটারটা রেখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও মুচকি হেসে আধারের হাতে হাত রাখলাম। আধার আমার কোমর এক হাতে ধরে রেখে বুকে জড়িয়ে আবার গান গাইতে শুরু করে। আমার আধারের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। মাথা তুলে আধারের দিকে তাকালাম। আধার আমার এক হাত হাঁটু গেড়ে বসে সামনে বসে পড়ল। আধার আশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। স্বপ্নম, ছোটবেলা থেকে ভালোবাসি তোমাকে, বাকি জীবনটাও কি তোমায় ভালোবাসার সুযোগ দেবে? এত বছর বন্ধু হয়ে পাশে ছিলেন, বাকি জীবনটুকু কি আমার সোলমেট হয়ে আমার পাশে থাকবে? সব ভুল, সব অপরাধ ক্ষমা করে নিজের নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ করে দিবে? প্রতি রাতে তোমাকে বুকে নিয়ে ঘুমাবো, আর প্রত্যেক সকালে তোমার কপালে ঠোঁট ছুঁয়ে তোমার ঘুম ভাঙাতে চাই। এই অধিকারটুকু দেবে? আই রিয়েলি লাভ ইউ স্বপ্নম। থাকবে সারা জীবন আমার পাশে, আমার হয়ে। কিন্তু আমার একটা শর্ত আছে। তবে শর্তে? তোমার সব শর্তে রাজি আমি, কথা দিচ্ছি। যা বলবে তাই করব, যা চাইবে তাই এনে দিব। আমার জীবন চাইলে সেটাও তোমার কদমে রেখে দেব, প্রমিস। এসব কিছু আমার চাই না, আমার শুধু একটা প্রমিস চাই। কখনো একা ফেলে চলে যাবে না আমাকে। কথা দিচ্ছি, আল্লাহর দেওয়া মৃত্যু বাদে কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আই লাভ ইউ আজান, আই লাভ ইউ ভেরি মাচ। আধারও স্বপ্নমকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আধার স্বপ্নমের হাত ধরে আর একটু সামনে এগিয়ে গেল। একটা টেবিলে পাইনাপেল পেস্ট্রি কেক রাখা। আধার স্বপ্নমকে সামনে দাঁড় করিয়ে ওর হাতে একটা ছুরি দিয়ে হাতে হাত রেখে কেক কাটলো। আধার স্বপ্নমকে কেক খাইয়ে দিল। পিসটার বাকিটুকু স্বপ্নম আধারকে খাইয়ে দিল। আধার স্বপ্নমকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি থেকে চোখ বন্ধ করে বলতে শুরু করলো, মামুনি বলেছে কালকে আবার আমাদের এঙ্গেজমেন্ট হবে। উই উইল স্টার্ট আওয়ার লাইফ টুগেদার উইথ আওয়ার ম্যাডনেস লাভ। আধারের প্রত্যেকটা ছোঁয়ায় স্বপ্নম কেঁপে উঠছে। অনেক রাত হয়ে গেছে, চলো মামুনি টেনশন করবে। আধার ড্রাইভ করছে আর স্বপ্নম আধারের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আধারের এক হাত স্টিয়ারিং এ, আরেক হাত স্বপ্নমের কোমর জড়িয়ে ধরে আছে। একটু পর পর স্বপ্নমের কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে আধার। স্বপ্নম মুচকি হাসছে আর আধারের ছোঁয়াগুলো অনুভব করছে। সকালে মামুনির স্বপ্নম কোথায়? কোথায় আবার? নিজের রুমে হবে। আমি এখন দেখে আসলাম ও নেই রুমে। কলিং বেল বেজে উঠল। কামিনী দরজা খুলে দিল। স্বপ্নম এসেছে। স্বপ্নমের পাশের লোকটিকে দেখে সবাই 440 ভোল্টের শক খায়। লোকটি আর কেউ নাই, বরং সূর্য। স্বপ্নম আর সূর্য ভিতরে আসলো। সূর্য মাথা নিচু করে আছে। আধার আর মায়া স্বপ্নমের সামনে এসে দাঁড়ালো। স্বপ্নম, সূর্য তোমার সাথে অত পুলিশ স্টেশনে ছিল? আমি কেস উইথড্র করে ফেলেছি, তাই ওনারা সূর্যকে বেল দিয়ে দিয়েছে। হঠাৎ আমাদের না জানিয়ে তুমি সূর্যকে ছাড়াতে গিয়েছিলে? কাল তো তুমি অনেক রেগেছিলে ওর ওপর। তাহলে? স্বপ্নম মায়ের সামনে গিয়ে বলল, তুমি তো বলেছিলে সবাইকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। আমি তাই করেছি, আর ও যা করেছে তাতে ওর দোষ নেই। আঙ্কেল ছোটবেলা থেকেই ওর মনে আজানের জন্য বিষ দিচ্ছিল, তাই ও ভুল পথে চলে গেছিল। কিন্তু এখন ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই ওকে শাস্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। আর যে নিজের ভুলের অনুতপ্ত হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এটাই বলছিলে না তুমি? আই এম প্রাউড অফ ইউ। আধার গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে। ওয়েলকাম ব্যাক ভাই। সূর্য মায়ের সামনে গিয়ে মাথা নিচু করে ওর থেকে ক্ষমা চাইল। সরি আন্টি, সরি ফর এভরিথিং। ইটস ওকে সূর্য, যা হয়েছে ভুলে যাও। স্টার্ট এ নিউ লাইফ। আর হ্যাঁ, আজকে স্বপ্নম আর রাজানের এঙ্গেজমেন্ট, সো সব দায়িত্ব কিন্তু তোমার। ইয়েস আন্টি, ডোন্ট ওয়ারি।
অল টেক কেয়ার অফ এভরিথিং। নিজের হাতে সব আয়োজন করব। সূর্য রাতের পার্টির জন্য সব আয়োজন করছে, কোনো ত্রুটি রাখছে না। ওকে দেখে কেউ বলবে না যে ওর মনে কখনো আধারের জন্য ঘৃণা ছিল। নিজেকে মানিয়ে নিয়েছে সূর্য, যে শবনম শুধু ওর ভালো বন্ধু হতে পারবে, সোলমেট না। পুরো বাড়ি সুন্দর করে সাজিয়েছে সূর্য। সূর্য অনেকগুলো গিফট বক্স নিয়ে রুমে রাখতে যাচ্ছিল। বক্স অনেকগুলো থাকায় ওর চেহারা ঢেকে গেছে, সামনে কিছুই ভালো মতো দেখতে পারছিল না। হঠাৎ ধাম করে কারোর সাথে ধাক্কা লেগেও পড়ে যায়। সূর্য নিচে আর ওর উপরে একজন মেয়ে। মেয়েটির চুল দিয়ে সূর্যের চেহারা ঢেকে গেছে। সূর্য চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেখে একটি মেয়ে চোখ খিচে বন্ধ করে আছে। অনেক বেশি মায়াবী লাগছে মেয়েটাকে, একদম নিষ্পাপ। চশমার আড়ালে মেয়েটির চোখ আরো সুন্দর লাগছে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী। মেয়েটি মিটমিট করে চোখ খুলতে সূর্যের চোখে ওর চোখ পড়ে যায়। একে অপরের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে ওরা। আশেপাশে কি হচ্ছে ওদের কোনো খেয়ালই নেই। কারোর গলা পরিষ্কার করার আওয়াজে ধ্যান ভাঙলো ওদের। হন্তদন্ত হয়ে মেয়েটি সূর্যের ওপর থেকে উঠে যায়। সূর্য উঠে নিজের মাথা চুলকাতে থাকে। স্বপ্নম আর আধার মুচকি মুচকি হাসছে ওদের কাণ্ড দেখে। ছায়া স্বপ্নম মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে। ছায়া স্বপ্নমের ছোট চাচার মেয়ে, ওর মানে তাই ছোটবেলায় ও স্বপ্নমের সাথেই থাকতো। সূর্যকে অনেক পছন্দ করতো ছায়া, কিন্তু এটা কখনো সূর্যের চোখে পড়েনি। সূর্য ছায়াকে ছোটবেলা থেকেই অনেক রাগাতো। ছোটি চাশমিশ বলতো ওকে, কারণ ও চশমা পরতো। ছায়ার বাবা ইউএসএ চলে গেলে ছায়াও ওনার সাথে চলে যায়। এরপর থেকে সূর্য ছায়ার কোনো খোঁজ নাই। হয়তো শবনমের প্রতি মিথ্যা ভালোবাসার আড়ালে ছায়ার সত্য ভালোবাসা ওর চোখে পড়েনি। কেন আসছিস? আর এতদিন পর আমাদের কথা মনে পড়লো? না শবনমদি, তোমাদের কথা তো সব সময় মনে পড়ে। কাকিমা ফোন করে বলল তোমার আর আজান ভাইয়ার এঙ্গেজমেন্ট, তাই দেরি না করে চলে এলাম। সূর্য অবাক চোখে তাকিয়ে আছে ছায়ার দিকে। ও ছায়া? হ্যাঁ, ও ছায়া, আর ছায়া ও হলো সূর্য। সূর্যর নাম শুনে ছায়া একটা ঢোক গিলে ভয়ে ভয়ে সূর্যের দিকে তাকালো। হাই সূর্য ভাইয়া। হাই ছোটি চাশমিশ। সূর্যের কথা ছায়া নাক ফুলে রেগে শবনমকে বলল, দি আমি ফ্রেশ হয়ে আসি, যত সব আজাইরা পাবলিক। সূর্য ছায়ার যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলে ফেলল, ছোট চাশমিশ একটু বদলায়নি, জাস্ট একটু সুন্দর হয়ে গেছে। সূর্য কথাটি বলে বোকা বনে গেল আর চোখে তাকিয়ে দেখে আধার আর শবনম মুচকি মুচকি হাসছে। ছায়া আসলেই অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? আর চশমায় ওকে আরো বেশি কিউট দেখাচ্ছে। কথাটা বলে আধার শবনমের দিকে তাকিয়ে দেখে ওর রাগে চোখে তাকিয়ে আছে। আমি তো সূর্যের জন্য বলছিলাম আর কি। বুঝি, আমি সব বুঝি। শবনম হনহন করে ওখান থেকে চলে গেল। আরে জান, শোনো তো আমার কথা। আধার শবনমের পিছু পিছু চলে গেল। রাতে সব গেস্টরা চলে এসেছে। আধার মেহমানদের স্বাগত জানাচ্ছে। আধার আর সূর্য এক কোনায় দাঁড়িয়ে কথা বলছে। আধারের চোখ শুধু সিঁড়ির দিকে, কখন ওর মায়াবিনী ওর সামনে আসবে। আধার নেভি ব্লু কালারের কোট, হোয়াইট শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে। হাতে ব্যান্ডেজ, ঘড়ি, চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে কিলার লুক। সূর্য হোয়াইট কোট, পিঙ্ক শার্ট, হোয়াইট প্যান্ট পরেছে। হাতে ব্যান্ডেড ঘড়ি, চুলগুলো জেল দিয়ে স্টাইল করে পিছনে নেওয়া। আধার থেকে কম না। সূর্যের চোখও আশেপাশে শুধু ছায়াকে খুঁজছে। কেন খুঁজছে এর কোনো উত্তর ওর অজানা। হঠাৎ সিঁড়িতে তাকাতেই ওর চোখ আটকে যায় আধার সাথে সূর্যেরও। শবনম নেভি ব্লু কালারের গাউন, চুলগুলো স্ট্রেট করে পিঠে ছেড়ে দেওয়া, চুলের এক সাইডে স্টার ক্রিস্টাল ক্লিপ লাগানো, হালকা মেকআপ, সাথে ম্যাচিং জুয়েলারি। ছায়া পিঙ্ক কালারের গাউন, চুলগুলো কাল করে এক সাইডে আনা, হালকা মেকআপের সাথে ম্যাচিং জুয়েলারি। ছায়ার শবনম একসাথে নিচে নামছে। আধার এক হাত বুকে রেখে শবনমকে ইশারায় বলে, প্রিন্সেস। শবনম ভেঙচি কেটে অ্যাটিটিউড ভাব নিয়ে ছায়ার হাত ধরে মায়ের কাছে চলে যায়। আধার হালকা হেসে সূর্যের দিকে তাকিয়ে দেখে
ও এক ধ্যানে ছায়ার দিকে তাকিয়ে আছে, আর ছায়াও বারবার আর চোখে সূর্যের দিকে তাকাচ্ছে। আধার দুষ্টু হেসে সূর্যের কানে ফিসফিসিয়ে বলে, ছায়াকে পুরো পরি লাগছে তাই না? হুম। আর তোকে পুরো জিন লাগছে তাই না? হুম। সূর্যের খেয়াল হলো ও কি বলছে, তাই আধারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আধারকে বলল, এটা আবার কেমন কথা? জিনের মতো লাগছে মানে? আমাকে কি তোর কাছে জিন মনে হয়? লজিক ভাই লজিক। আই প্রিন্স, তাই স্বপ্নম আমার প্রিন্সেস। তাহলে ছায়া পরি আর তুই ওর জিন। কথা কম বল, না হলে পাবলিকের সামনে উড়াধুরা মার খাবি। সরি সরি। আধার শবনমের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু শবনমকে রাগ দেখে অ্যাভয়েড করছে। তোমাকে কিভাবে মানাতে হয় আমার জানা আছে মেরি জান। হঠাৎ লাইট অফ হয়ে যায় আর স্টেজে লাইট জ্বলে ওঠে। আধার উল্টো পিঠে স্টেজে দাঁড়িয়ে আছে। শবনম বোঝার চেষ্টা করছে যে আধার কি করতে চাচ্ছে। আধার ঘুরে শবনমের কাছে আসে, তারপর হাঁটু ভাঁজ করে একটা রিং এগিয়ে দিয়ে বলে, 2 বছর আগে যে কাজটি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল আজকে তা সম্পূর্ণ করতে চাই। সো মিস শবনম চৌধুরী, উইল ইউ ম্যারি মি? শবনম মুচকি এসে নিজের বাম হাত এগিয়ে দেয়। আই উইল। আধার শবনমের হাতে রিংটা পরিয়ে দেয়, তারপর ওর হাতে আলতো করে চুমু দেয়। সবাই হাততালি দিচ্ছে আর ওদের কনগ্রাটস করছে। সূর্য ছায়ার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছায়া সরে যেতে নিলে সূর্য ওর হাত শক্ত করে ধরে ফেলে। ছায়া চোখ বড় বড় করে সূর্যের দিকে তাকায় আর সূর্যকে চোখ মারে। ছায়া ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো ফেস করে তাকায় সূর্যের দিকে। সূর্য ভাইয়া, আমি। ছায়াকে থামিয়ে দিয়ে সূর্যকে বলো, ডোন্ট কল মি ভাইয়া। আমি তোর কোনো জমজের ভাই না। আর হ্যাঁ, ছোটি চশমিস, তোকে চশমায় অনেক কিউট লাগে, কিন্তু চশমা ছাড়া তোকে হট। আগে তো দেখতে পারতো না, আর এখন কি পাগলামো করছে? একটা কথা সত্যি করে বলবি? কি? ডু ইউ স্টিল লাভ মি ছায়া? ছায়া সূর্যের কথায় ওর দিকে ছলো ছলো চোখে তাকিয়ে চলে যেতে নাই, আর সূর্য ওর হাত ধরে আটকে নাই। উইল ইউ বি মাই শ্যাডো? হবি এই সূর্যের ছায়া? প্রমিস করছি কখনো কষ্ট দিব না। আই নিড ইউর লাভ। পারবেন অতীত ভুলে আমাকে ভালোবাসতে, নতুন করে আমার সাথে জীবন শুরু করতে? বেশ পারবো, তুই শুধু আমার পাশে থাকিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আধার শবনমের হাত ধরে স্টেজে যায় আর গান প্লে হয়ে যায়। আধার শবনমকে নিজের কাছে টেনে গানের সাথে লিপসিং করতে শুরু করে। কি করে বলি বল, আমার সাথে চল। শবনম আধারের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। সূর্য ছায়াকে নিজের কাছে এনে ওর কোমরে হাত রেখে গাইতে শুরু করলো। এখান থেকেই নতুন করে শুরু হয় আধার লাভ শবনম আর সূর্য লাভ ছায়া এর ম্যাডনেস লাভ।